রাজনীতি করেন। আচ্ছা, আমি বলে দিই। তা আমার একটু কথাবার্তাটা আমি বলে দিই, তারপর যাই হোক। আমি রেকর্ডিংটা অন করলাম, সবাই শুনে রাখো। আমি একটু বলে দিই। আহ, বিষয় হচ্ছে, তারপরে শুনছি আবার সবার সাথে। আমি অনেকদিন পর আজকে জয়েন করেছি, তারপরে আমি সবার সাথেই শুনবো, এবং বুঝতেই পারছি যে প্রচুর জন আজকে জয়েন করেছে। নর্মাল ক্লাসে এতজন জয়েন করে না। তো যাই হোক, যেটাই হোক, বিষয় হচ্ছে দুটো তিনটে বিষয় আমি একটু বলে দিই। 17% হোক, 7% হোক, এটা নিয়ে আলোচনা করিয়ে বা সময় নষ্ট করে আমার মনে হয় লাভ নেই। যাই হোক, তোমাদের টেনশন হচ্ছে, এবং এটা হওয়াটা স্বাভাবিক, কারণ যেখানে চাকরি জড়িয়ে মানে জড়িয়ে আছে, যেখানে সেখানে একটা তো নিউজ, মানে আজকে এটা বাদ কালকে ওটা হলে খুব টেনশন হবেই, এবং এটা খুব স্বাভাবিক। তার ফলে অনেকে খুব উত্তেজিত হয়ে যাচ্ছে, হুড়হুড় করছো, মানে উত্তেজিত মানে ইন দ্য সেন্স যে স্যার কি হবে দেখুন, এই সেই তাড়াহুড়ো করে ফেলছো। লাভ নেই, মানে যেটা হওয়ার সেটা হবেই, তোমার হাতে বা আমার হাতে নেই। যেটাই হোক, যাই নিউজ হোক, তবে যদি আজকের আহ, এটা যদি ঠিক হয়, তাহলে যা পড়ে বুঝতে পারছি তাতে 7% বেশি চান্স পড়ে, যেটা ওই ওর। আর যদি এটা ফেক হয়, তাও ফেক হলেও মানে নতুনদের বিজেপি সরকার, আমার যেটা মনে হয়, আমি পলিটিক্যাল কথা বলতে চাই না, তাও আমার মনে হয় যে ওবিসি তারা চাইছে না। তার ফলে যারা চাইবে না পলিটিক্যালি, বা রাজ্য সরকার যদি না চায়, তাহলে একটা পরীক্ষার জন্য এসএলএসটির মতো এতটা রিক্রুটমেন্টে এতটা বড় জায়গায় তারা ওবিসি 10% এটাকে দিতে কি চাইবে? আমার খুব সন্দেহ আছে। হতে পারে, না হওয়ার কিছু নেই, কিন্তু আমার সন্দেহ আছে। তার ফলে আমার মন থেকে যেটা মনে হচ্ছে, যে মনে হয় রাজ্য সরকার 7%ই রাখবে। এবার যদি দেখো 17%, তাহলে তো খুবই ভালো, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। আর যদি 7% থাকে, তাহলে রিপ্যানেল এটা করা যাবে, অসম্ভব কিছু না। এবং ইন্টারভিউ যেগুলো যেগুলো হয়ে গেছে, সেই ইন্টারভিউগুলো আর নেওয়ার দরকার নেই, ওদের মার্কসটা ওটাই থাকবে। বরঞ্চ যাদের নতুন যারা ঢুকবে সেখানে লিস্টের মধ্যে, তাদের হয়তো ইন্টারভিউ হবে, নিয়ে সেখান থেকে আবার নতুন একটা লিস্ট বের করবে। 11-12-এর ক্ষেত্রে রেকমেন্ডেশন ক্যান্সেল করে বলবে রি রেকমেন্ডেড, অর্ডার বেরিয়ে যাবে যে কোর্টের অর্ডারে অমুক অর্ডারে আমরা রেকমেন্ডেশন ক্যান্সেল করছি, এবং রি রেকমেন্ডেশন দিয়ে দিবে, তারপরে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিবে, জয়েন করে যাবে। এই হচ্ছে পদ্ধতি। আর 9-10 তো কিছুই হয়নি, তাদের নতুনভাবে সবকিছু হবে। এসএলএসটি 2 হয়ে গেলে এসএলএসটি 3 হবে, এটা এটা গ্যারেন্টি। এসএলএসটি 3-তে খুব একটা বাধা নেই, এসএলএসটি 2-তেই যত বাধা। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে, এসএলএসটি 2-তে আবার একটা অর্ডার এরকম বের করবে যে কোর্টের রায়ের আন্ডারে এটা সবকিছু আছে। যেরকম 2016-তে যে কোনো মুহূর্তে ক্যান্সেল হয়ে গেল, সেরকম 2025-এও একটা ঘাবড়ে ঘাবড়ে এবং মানুষজন ভয় থাকবে। কিন্তু যাই হোক, ভয় থাকলেও চাকরি, যাদের কিচ্ছু নেই তারা তো অবশ্যই জয়েন করবে, কিন্তু যাদের হয়তো অন্যান্য চাকরি আছে তারা খুব ভয় পাচ্ছে। প্রাইমারি থেকেও, ইভেন আজকে একজন বললো, স্যার আমি প্রাইমারি টিচার, কিন্তু এসএলএসটি থেকে জয়েন করবো, আমার হয়ে আছে, তো আমি সে দনমন হয়ে আছি। তো আমি বললাম যে দেখো, যেটা ভালো বুঝবে সেটাই। তবে মানে নিচু জায়গা থেকে উঁচু জায়গাতে আসতে গেলে লিয়েন হয়, লিয়েন মানে 2 বছর অবধি লিয়েন পাওয়া যায়, মানে আপার পোস্টে গেলে। তো সেইটা অনেকে নিয়ে আসে, যদি বাই চান্স এখানে ক্যান্সেল হলো ওখানে চলে যাবে, তো এরকম অনেক সময় সুবিধা আছে। তো সেগুলো করা যায়। এবার বিষয় হচ্ছে, চলে আসি এই সমস্ত কে কি হবে না হবে, বিষয়টা চলে আসি ইন্টারভিউ। ইন্টারভিউর ক্ষেত্রে অনেকেই হয়তো নতুন জয়েন করেছো, আমার স্টুডেন্টরাই, বাইরের কোনো স্টুডেন্ট নেই। তো ইন্টারভিউ ব্যাচে কি কি হয়ে গেছে আমি দেখাচ্ছি, হ্যাঁ। আমি একটু খালি বলে দিই যে কি কি হয়ে গেছে। তো যারা একদম জানো না, অনেকেই আছো যারা জানো না, আমাকে মেসেজ ট্যাসেজ করছো, আমি তাদেরকে বলে দিই। আমাদের ইন্টারভিউটা ব্যাচের আন্ডারে, এখানে কোনো কোর্সের আন্ডারে না, ব্যাচের আন্ডারে আছে। এবং কি আছে আমি একটু বলে দিই। আমি একটু সবাইকে দেখিয়ে দিই, কারণ অনেকেই দেখছি যে এতদিন হওয়ার পর অনেকে জানতে পারছো না যে স্যার পদ্ধতিটা কিভাবে চলছে বা কি আপনি করাচ্ছেন। এটা অনেকেই জানতে পারছো না, খুব কনফিউজড হয়ে আছো। তো ইয়েস, আমি তোমাদের সবার আগে মোবাইলে আমার অ্যাপটা খুলবে, খোলার পর ক্যালকুলেট এক্স খোলার পর দেখবে ব্যাচ ট্যাব বলে একটা ট্যাব আছে, হ্যাঁ। এখানে তো আমি করতে পারবো না, আমার মোবাইল থেকে দেখাতে পারবো না। ব্যাচ ট্যাব বলে একটা ট্যাব থাকবে, তো আমি বলে দিচ্ছি। সেই ট্যাবে গিয়ে দেখবে এই ব্যাচটা ডাব্লিউবি এসএসসি মক ইন্টারভিউ, দেখতে পাচ্ছ এই যে ডাব্লিউবি এসএসসি মক ইন্টারভিউ ব্যাচ। 672 স্টুডেন্ট, তার মানে টোটাল হোয়াটসঅ্যাপে দুটো গ্রুপ মিলিয়ে 14,024 আর 200, মানে ওই 1200 আছে। কিন্তু তার মধ্যে বুঝতে পারছো যে 500 স্টুডেন্ট ব্যাচে নেই। এইটা না থাকার ফলে কি হচ্ছে, হয়তো জানতে পারেনি, এখানে কিছু আইটেম আছে, আইটেম মানে কিছু কন্টেন্ট আছে, এই যে ভিডিওস। দেখো এখানে লেকচার 30, মানে আমি 30টা টোটাল লেকচার নিয়ে নিয়েছি ইন্টারভিউর ওপর। প্রথম দিকে কিছু ডেমো রিলেটেড ক্লাস আছে, সেগুলো দেখো, তাহলে অন্যান্য ক্যান্ডিডেটরা কিরকম ডেমো দিচ্ছে তার একটা আইডিয়া পাবে। বা তুমি যদি ডেমো তৈরি করে থাকো, তাহলে কোনটা ডেমো তৈরি করেছো সেই টপিকটা থেকে দেখো। আমি যেগুলো এগুলো আলোচনা করেছি এই যে ইন্টারভিউতে, দেখবে প্রথম দিকে আমি মনে হয় অ্যানালিসিস আলোচনা করেছি, অ্যালজেব্রা আলোচনা করেছি, এই ধরনের কিছু কিছু জিনিস আমি আলোচনা করে দিয়েছি।
তো যেগুলো যেগুলো আমরা কমপ্লেক্সের উপর আলোচনা করেছি, ক্লাসিক্যাল অ্যালজেব্রা আলোচনা করেছি, তো এই ধরনের কিছু জিনিস যেগুলো আলোচনা করেছি সেগুলো কিন্তু এখানে 30টা লেকচার আছে, দেখে নিবে। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট টপিক কিছু আলোচনা করেছি, এই টপিকগুলো দেখে নিবে। আর এর পিডিএফ গুলো গ্রুপে পাঠানো আছে, না হলে আমি একটা কাজ করবো, আমি আরেকবার পাঠিয়ে দেবো 30টা পিডিএফ গ্রুপে পাঠানো আছে। না হলে তোমরা একটা কাজ করবে, তোমাদের কাছে যদি কারোর কাছে এই 30টা পিডিএফ থাকে, 30টা থাকবে না কারণ সবগুলো তো পিডিএফ থাকে না, সব হয়তো ক্লাস নেই, কিছু ডেমো আছে, যা যা আছে আমাকে একটু পাঠিয়ে দিও না হোয়াটসঅ্যাপে কেউ একজন, তাহলে আমি ওটাকে ফরওয়ার্ড করে দেবো, ঠিক আছে? তো এই হচ্ছে তোমার আমাদের হয়ে গেছে। এবার আমরা যেটা যেটা করব এখন, সপ্তাহে আমরা আপাতত একদিন করেই রাখছি, কোনো নোটিশ বেরিয়ে গেলে আমি তো তাড়াহুড়ো করবো, ঠিক আছে? তো আমরা সপ্তাহে একদিন রাখবো, দুদিনই রাখি, হয়ে যাবে দুদিন, ঠিক আছে? দুদিন আমরা ইন্টারভিউ ব্যাচটা আবার চালু করছি। একটা রাখছি আমি মঙ্গলবার, আর এটা বৃহস্পতিবার, কারণ শনিবারটা আমি একটু ফাঁকা, মানে ফাঁকা রাখতে চাই। হ্যাঁ, চেষ্টা করব দুদিনই নেওয়ার, বাই চান্স যদি কোনো ক্লাস বা অন্য কোনো জায়গার ক্লাস অনেক সময় থাকে, সেগুলোর জন্য হলে একদিন হবে, সেটা আমি হয়তো রোববার ম্যানেজ করে দেবো। তো আমরা এই 8:30 থেকে, হ্যাঁ 1.5 ঘন্টা, বেশিক্ষণ না, 8:30 থেকে 10টা, ঠিক আছে? এই দিনটা আমরা, বা কোনো দিন হয়তো 8টা থেকে শুরু করলাম, 9:30, তাও হবে, বা 8 বা 8:30, হ্যাঁ। সে একটু গল্প গুজব হবে, ইন্টারভিউ ব্যাচে একটু রিল্যাক্সেশনের দরকার হয়, সরি পিএম। তো আমরা এটা করব, হ্যাঁ আমি বলে দিই, এবং সিরিয়াসলি শুরু করতে হবে, ঠিক আছে? কারণ ইন্টারভিউ কিন্তু 2-3 মাসের মধ্যে হবে। চাকরিটা দেখা যাক, এই 1.5 ঘন্টার মতো হয়, 8 বা 8, আমি জানিয়ে দেবো গ্রুপটা। আর তোমরা চেষ্টা করো, তোমাদের মধ্যে একটা দেখছি যে লাইভ ক্লাস করার প্রবণতাটা কমে যাচ্ছে, কেন জানি না। মানে পরে রেকর্ডিং দেখছো কি দেখছো না আমি তো বুঝতে পারবো না, কিন্তু লাইভ ক্লাসটা করো। এবার বেশিরভাগ ছেলে মেয়েরা দেখছি জিওমেট্রির উপর অনেক কিছু বলছো। তো জিওমেট্রির উপর যারা বলছো তাদেরকে বলি 2D আর 3D, হ্যাঁ, এই দুটো জিনিস, 2D আর 3D, এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। সেই জন্য এখন আমি 2D আর 3D প্রথমে ধরবো। 2Dর মধ্যে যা যা সিলেবাস আছে এসএলএসটি সেগুলো করাবো, সেই ধরনের, মানে এমসিকিউ তো আর করাবো না এখানে, সেগুলো সব একবার করে সব থিওরিগুলো কনসেপ্টগুলোকে সব ডিসকাস করে দেবো, যাতে করে বেসিক কনসেপ্টটা ঠিক থাকে। এবং জিওমেট্রি শুধুমাত্র 2D 3D বলে না, আমার জিওমেট্রি কি বলতো, এমন একটা জিনিস না, মানে আমি এটা বলেও আসি যে ম্যাথমেটিক্সে বেসিক যদি বলো, বেসিক মানে ম্যাথমেটিক্সের ব্যাকরণ, অনেক সময় থাকে না যে আমরা বাংলা ব্যাকরণ শিখছি, বাংলা ব্যাকরণের ক্ষেত্রে যেরকম আমরা করি, কি করি, বাংলা ব্যাকরণের ক্ষেত্রে আমরা কি গ্রামার বা ইংরেজি গ্রামারের ক্ষেত্রে যেগুলো শিখতে হয় বেসিক, যেমন ধরো ইংরেজি গ্রামারের ক্ষেত্রে আমরা কি শিখবো, সবার আগে টেন্স, একটা টেন্স কি করে বলছি না করি, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, এগুলোই তো শিখি আমরা। তো এরকমই ম্যাথমেটিক্সেরও যদি ওটাকে যদি ভাষা হিসেবে ধরি, যে ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজ, সেটাকে যদি আমরা তার ব্যাকরণ শিখতে হয়, তার ভিতটা 3টে জিনিসের উপর দাঁড়িয়ে আছে। একটা হচ্ছে ফাংশন, মানে তুমি যাই করো তোমাকে ফাংশনে আসতে হবেই, তুমি যে জিনিসই বোঝাও। তুমি যদি বলো স্যার আমি যে কোনো জিনিস বোঝাবো, তুমি যদি বলো যে আমি, মানে কোনো একটা জিনিস বোঝাবো, যে কোনো জিনিস, তুমি বলবো সিকোয়েন্স বোঝাবো স্যার, সিকোয়েন্সটাও ফাংশন, ওয়ান টাইপ অফ ফাংশন, ন্যাচারাল নাম্বার থেকে সেটের উপর। তুমি যেটাই যাবে উইদাউট ফাংশন, সেট ছাড়া, একমাত্র সেট, সেট যখনই সেটের উপর যখনই তুমি কিছু, মানে সেটের পরেই তুমি কি করবে, রিলেশন, রিলেশন থেকেই তুমি চলে আসলে ফাংশন। ফলে ফাংশন আর ম্যাপিংটা হচ্ছে একদম বেস। যাই করো, মানে তুমি ডিফারেনশিয়াল ইকুয়েশন করো তাও তোমার ফাংশন লাগবে, তুমি লিনিয়ার অ্যালজেব্রা করো তাও তোমার লিনিয়ার ট্রান্সফরমেশনে ফাংশন লাগবে, তুমি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা করো তাও তোমার হোমোমরফিজমে ফাংশন লাগবে, মানে যে কোনো জায়গাতে ফাংশন ছাড়া তুমি এগোতে পারবে না। তার ফলে ম্যাথমেটিক্সের একদম যদি ব্যাকরণ বলো, সেই ব্যাকরণে হচ্ছে ফাংশন আমাদের দরকার। আর কি দরকার, আর হচ্ছে জিওমেট্রি। তুমি যে কোনো জায়গায় যাও, তোমার যদি জিওমেট্রিক্যাল মানে ছবি আঁকা গ্রাফিক্যাল কনসেপ্ট যদি না থাকে, জিওমেট্রি মানে তো গ্রাফ, কোনোটা 2 ডাইমেনশনাল গ্রাফ, কোনোটা 3 ডাইমেনশনাল, তার বাইরে ডাইমেনশন হলে আমরা কি, যে কল্পনা করতে হবে, ছবি আঁকতে পারবো না, কারণ 3Dর উপর বাস্তবে আমরা ছবি আঁকতে পারি না, ইভেন 3Dও পারি না, কারণ 2D বোর্ডে কিন্তু তাও আমরা কায়দা করে দেখাই। তো জিওমেট্রি হচ্ছে এমন একটা জিনিস যেটা তুমি যে কোনো জায়গা নিয়ে পড়াও, মানে অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন আমি ওটা নিয়ে পড়াচ্ছি তাহলে কি জিওমেট্রি থেকে কোশ্চিন করবে, খুব বোকা বোকা কোশ্চিন, কারণ জিওমেট্রি আর ফাংশন যে কোনো জায়গা। আর একটা বিষয় হচ্ছে যে অ্যানালিসিস, মানে অ্যানালাইজ করা যে কোনো জিনিসকে, আমাদের সিলেবাসে রিয়াল আছে, আমরা রিয়ালটাকে বেশি জোর দিচ্ছি। এই রিয়াল অ্যানালাইসিস, এই অ্যানালাইসিস জিনিসটা কিন্তু যে কোনো জায়গা থেকেই তোমাকে অ্যানালাইজ করতে হতে পারে।
ইভেন ফাংশনটাও ধরো অ্যানালিসিসের মধ্যেও পড়ছে বা অনেকে অ্যালজেব্রার মধ্যেও ধরে, যাই হোক ফাংশন হচ্ছে আমরা জিনিস যেটা সব জায়গায় আছে বললাম। কিন্তু এই অ্যানালাইজ করা মানে সেটের সম্পর্কে আইডিয়া, এগুলো দেখবে আমি থিওরি ক্লাসে, এই যে আমি কিছুদিন ধরে যে ক্লাসগুলো নিলাম, অনেক ধীরে 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 ক্লাসগুলো আমি ইচ্ছে করে নিলাম যাতে করে তোমাদের ইন্টারভিউর জন্যই কিন্তু আমি লেন্দি করেছি মেনলি। অনেক হয়তো ব্যাপারটা বোঝনি, কিন্তু আমি রিয়েল অ্যানালিসিস এত ডিটেলসে এত কিছু অন্যান্যবার পড়াই না। এবার আমি কিছু কিছু জিনিস তোমাদের জন্য যাতে ইন্টারভিউতে তোমাদের হেল্প হয় সেই জন্য স্লো ডাউন করেছি আস্তে 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 আস্তে। না হলে আমি থিওরি ক্লাসে একটু কম জিনিস বলে চালিয়ে দিই, কারণ থিওরির ক্ষেত্রে অত জিনিস লাগে না। ইভেন তুমি দেখবে প্রিভিয়াস ক্লাসে যে অঙ্কগুলো করিয়েছিলাম, কালকে যে অঙ্কগুলো করালাম, দেখবেন হোমিওমরফিজম বললাম। আশা করছি এসএলএসটিতে হোমিওমরফিজম হয়তো 2% বা 3% চান্স আছে দেওয়ার, টপোলজিক্যাল একটা প্রপার্টি। কিন্তু তাও আমি একটু মেনশন করে দিলাম, যদি কোনোদিন কোথাও হঠাৎ করে একটা হোমিওমরফিজম অ্যানালিসিসে ধরে নিল ইন্টারভিউতে, তাহলে একটা কনসেপ্ট থেকে যাবে যে স্যার তো বলেছিল বাইজেক্টিভ কন্টিনিউয়াস আর ইনভার্সটা কন্টিনিউয়াস হলে, ওই অতটুকু বললেই মানে টিচাররা বা যারা এক্সপার্ট তারা খুশি হয়ে যাবে, না যে ছেলেটা টপোলজির সম্পর্কে কিছু জানে অন্তত। তো এই জায়গাগুলো আমি তোমাদের জন্য একটু বাড়িয়ে বাড়িয়ে পড়াচ্ছি। তো যাই হোক, এরপর তো তোমাদের ইন্টারভিউ হয়ে গেলে আমি আর অত বাড়িয়ে পড়াবো না, তখন তাড়াতাড়ি তাড়াতাড়ি সব করবো। আর একটা যেটা দরকার সেটা হচ্ছে ডিনামিক্স। আমি ডিনামিক্সটাকে বিশেষ করে খুব কি বলবো যে ভ্যালু দিই। কেন ডিনামিক্সটাকে খুব ভ্যালু দিই, এর কারণই হচ্ছে যে ডিনামিক্স মানেই মানে যদি আক্ষরিক অর্থের মানে হচ্ছে পরিবর্তন, চেঞ্জ। তো পৃথিবীতে সবকিছুই পরিবর্তনশীল, কনস্ট্যান্ট বা ধ্রুবক ছাড়া। যদিও বলো স্যার স্ট্যাটিক্স তো মানে স্থিতিশীল, স্থিতিবিদ্যা যেটাকে বলে, কিন্তু ডিনামিক্সের মানে পরিবর্তন দেখবে সবকিছুই, মানে কিছু কিছু জিনিস ছাড়া বাকি সবই পরিবর্তন। যে চলমান বস্তু বা যে চলছে ফিরছে তার পরিবর্তন হবে। ইভেন আমাদের বডির মধ্যে সেল থেকে শুরু করে আমাদের সময় থেকে শুরু করে সবকিছু। তার ফলে এই ডিনামিক্স জায়গাটা কিন্তু পরিবর্তন, এবং তুমি বলতে পারবে না যে স্যার এটা সিলেবাসে নেই বলে আপনি এটা কেন ধরছেন। ডিনামিক্স কিন্তু যে কোনো জায়গা থেকে ধরতে পারে। আর ডিনামিক্সের সলিউশন মানে কি হয় আমি একটু বলে দিই। ডিনামিক্স মানে হচ্ছে কারোর পরিবর্তন, কার পরিবর্তন, কোন একটা মডেল বা কিছু একটা পরিবর্তন। এই যে পরিবর্তনটা যে কোনো কিছুর পরিবর্তন, একটা পার্টিকেল হোক, একটা মডেল হোক, একটা সিস্টেম হোক, একটা পার্টিকেল হোক বা একটা সিস্টেম হোক, যাই হোক, তার পরিবর্তন বা একটা পয়েন্ট হোক, যেটাই হোক, তার একটা পরিবর্তন, এটাই ডিনামিক্স। কার সঙ্গে সঙ্গে, সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন, চেঞ্জ। তো এই যে পরিবর্তন যেটা হয় বা চেঞ্জ যেটা হয় সেটা কার সাপেক্ষে, সময়ের সাপেক্ষে। এবার এই যে পরিবর্তন হওয়ার ফলে এই মডেলটা বা পার্টিকেলটা যে পথ অনুসারে যাবে, মানে ও তো পরিবর্তন করবে, মানে পরিবর্তনের একটা রূপরেখা আছে, একটা কিভাবে পরিবর্তন হচ্ছে, কোথা থেকে শুরু হয়ে কিভাবে গেছে। তো এই যে পথটা, তার যে ডাইনামিক্যাল বিহেভিয়ার যে চেঞ্জেস হচ্ছে, এই চেঞ্জটা আঁকতে গেলে তোমার একটা ফ্লো লাগে। কি লাগে তোমার? একটা ফ্লো, বা আরো ভালো ভাষায় বলতে গেলে তোমার একটা ট্র্যাজেক্টরি লাগে। এই ট্র্যাজেক্টরিটাই হচ্ছে একটা ফাংশন। যে কোনো ট্র্যাজেক্টরি যে কোনোভাবেই যাক, এইভাবে হোক এইভাবে হোক, একটা ট্র্যাজেক্টরি লাগে। ট্র্যাজেক্টরি কি করে? ট্র্যাজেক্টরি হচ্ছে কোনো একটা পার্টিকেল বলো, মডেল বলো বা সিস্টেমের ডাইনামিক্যাল বিহেভিয়ার, তার চেঞ্জ, যে চেঞ্জটা বোঝাতে কাজে লাগে, সেটা হচ্ছে ট্র্যাজেক্টরি। আর ট্র্যাজেক্টরি সেটা আর কিছুই না, সেটা হচ্ছে ওয়ান টাইপ অফ ম্যাপিং বা ফাংশন, কারোর ফাংশন থেকে ট্র্যাজেক্টরি পাই। তার ফলে ডিনামিক্স হচ্ছে সবসময় ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে পাই। ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন করো, তাহলে দেখবে এই ধরনের কার্ভগুলো পাচ্ছি, ট্র্যাজেক্টরি। আর এই কার্ভ মানেই হচ্ছে ফাংশন। তাহলে বুঝতে পেরেছো পরিবর্তন যারা, সেই পরিবর্তনের ক্ষেত্রে তোমার ফাংশন লাগবে, ফাংশন মানেই তোমার জিওমেট্রিক্যাল কার্ভ লাগবে, এবং সেখানে অ্যানালাইজ করতে হবে। তার ফলে এই জিনিসগুলো সব ওতপ্রোতভাবে জড়িত। এই কারণে আমি তোমাদেরকে বারবার করে বলবো, যে কোনো টপিকই তোমরা পড়ো, চারটে পাঁচটা বিষয় খুব ভালো করে পড়ে যেতেই হবে। কেউ যদি বলে স্যার নিউমেরিক্যালটা পড়ে গেলাম না, চলবে। চলবে, নিউমেরিক্যাল থেকে হয়তো পড়ে গেলে না, চলবে। অতটাও নিউমেরিক্যাল থেকে যে কোশ্চিন করবেই তার কোনো গ্যারান্টি নেই, হয়তো ভাগ্য খারাপ থাকলে করতে। বা স্যার আমি এলপিপি পড়ে গেলাম না, ঠিক আছে, একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, একটা ওয়ান টাইপ অফ পার্টিকুলার একটা প্রবলেম, সেই প্রবলেম তুমি হয়তো পড়ে যাওনি। বা তুমি হয়তো বললে স্যার আমি আজকে আমি স্যার প্রবাবিলিটি পড়ে যাইনি। আর ঠিক আছে, প্রবাবিলিটি মানে সম্ভাবনা, একটা অন্যরকম তত্ত্ব, স্ট্যাটিস্টিক্সটা অন্যরকম জিনিস, সেটা না পড়ে গেলেও চলবে। কিন্তু তুমি ম্যাথামেটিক্সের স্টুডেন্ট হয়ে তুমি যদি এই বিষয়গুলো ভালো করে না পড়ে যাও, তাহলে খুব খারাপ দেখায়। এক্সপার্ট মহলে এটা খুব মানে নেগেটিভ ওয়েতে ধরে, যে ছেলেটা ফাংশন সম্পর্কে জানে না, বা ছেলেটা জিওমেট্রিক্যাল কোনো কনসেপ্ট নেই, ছেলেটা অ্যানালিটিক্যাল কোনো নলেজ নেই, তাহলে ও হবে না। তো এই জন্য আমি বারবার করে বলবো অ্যানালিসিসটা ভালো করে পড়ো। ফাংশন দেখবে আমি ভালো করে পড়িয়ে দিয়েছি, জিওমেট্রিটা আমি ভালো করে পড়িয়ে দেবো, সেগুলো করো। আর তোমরা যেগুলো যেগুলো বলছো স্যার ডিফারেন্সিয়াল ইকুয়েশন করান আগে, সেটা করাবো। তারপরে সময় তো আছে এখনো, যা পরিস্থিতি তাতে আমার মনে হয় না 2-3 মাসের আগে ইন্টারভিউ হবে। তো যে কোনো, যাই হোক, সময় আছে, আমি সময়ে ধরে ধরে করাবো, চিন্তার কিছু নেই। এবং যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো প্রত্যেকটা, হ্যাঁ, সেই ক্লাসগুলো প্রত্যেকটা হচ্ছে এই কিন্তু ব্যাচে অ্যাড হয়ে যাবে। তো তোমরা যারা যারা এখনো মানে ব্যাচে নেই, যারা যারা এখনো স্টিল ক্লাস করছো বা করবে, হয়তো রেকর্ডিং দেখবে,
তাদেরকে বলবো তোমরা আমার অ্যাপটাতে গিয়ে একটা প্রোফাইল বলে ট্যাব আছে, যারা জানো তারা তো জানোই, দেখবে এই জায়গাতে একটা প্রোফাইল ট্যাব আছে। সেই প্রোফাইল ট্যাবে যাবে, নিয়ে ক্লিক করে এখানে দেখবে একটা ইনফো অপশন আছে। ইনফো অপশনে ইনফোটাতে দেখবে তোমাদের নাম থাকে, মোবাইল নাম্বার থাকে, আর সঙ্গে একটা ইমেল অ্যাড্রেস যদি থাকে ভালো কথা, না থাকলেও কোনো অসুবিধা নেই। তো সেই স্ক্রিনশটটা আমাকে পাঠাবে যাতে করে আমি বুঝতে পারি তুমি কে, তোমার নাম্বার কত, তোমার ইমেল কি। তার ফলে আমি তখন কি করবো, ম্যানুয়ালি ব্যাচে অ্যাড করে দেবো ওই যে WBSSC মক ইন্টারভিউ ব্যাচ, বা ডেমো, মক ইন্টারভিউ প্লাস ডেমো যাই হোক, এই ব্যাচ। এই ব্যাচে যখনই অ্যাড করে দেবো তখন তোমরা প্রিভিয়াস ক্লাসগুলো কোথা থেকে দেখতে পাবে, এই প্রোফাইলের পাশে একটা ব্যাচ ট্যাব আছে, এই ব্যাচ ট্যাবে যাবে, তখন ব্যাচটা খুলে যাবে, এই ব্যাচটা দেখতে পাবে। খুলে যাওয়ার পর সেখানে তোমরা ভিডিওস বলে অপশন থাকবে, দেখবে ওপরে অনেকগুলো অপশন আছে, ওভারভিউ, অমুক তমুক, তার মধ্যে ভিডিও, স্টাডি মেটেরিয়াল, নোটিশ, এই ধরনের অনেক কিছু থাকবে। তার মধ্যে ভিডিওস অপশনে গেলে পরপর পর ভিডিওটা দেখতে পাবে। আর তাদের যে পিডিএফ গুলো ছিল সেই পিডিএফ গুলো আমি গ্রুপে আরেকবার করে পাঠিয়ে দেবো, কারণ হয়তো অনেক সময় অনেকে এড়িয়ে চলে গেছে। আর প্রত্যেকের লাইভ ক্লাসগুলো করো, কারণ না এই প্রত্যেকের স্যার কোথায় পাবো কি পাবো এগুলোর অ্যান্সার দিতে, প্রতিদিন এই ধরনের অ্যান্সার দিতে দিতে না মানে বোর হয়ে যাচ্ছি। এতদিন ধরে ধরে ইন্টারভিউ ব্যাচে তাও দেখছি যে অনেকে, তাও অনেকে জানতে পারছে না কি করে এটা হচ্ছে, বুঝতে পারছি না। তো সেই ক্ষেত্রে আচ্ছা এখন পাঠিও না, নোটিশগুলো পরে আসছে, পাঠাও আমাকে, পরে পাঠাও। আমাকে এখন পাঠিও না, আমি তাহলে আমি হোয়াটসঅ্যাপটা খোলা রেখেছি ইচ্ছা করেই, হোয়াটসঅ্যাপে অনেক সময় তাহলে আমার নোটিফিকেশন সব আসবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে বলার ছিল। এটা বলতে আশা করছি বুঝতে পেরেছো সবাই। তো আজকে তো অনেকটা দেরি হলো, আমরা নেক্সট দিন থেকে, নেক্সট হচ্ছে মঙ্গলবার থেকে আমি নিয়মিতভাবে, আর কোনো রকম আলোচনা কিছু থাকবে না, আজকে অনেকদিন পর এসেছি বলে এটা আলোচনা করলাম। একদম আমরা জিওমেট্রিটা 2D 3D শুরু করব, বিশেষ করে আমি 3Dটা ওই যে ট্যানজেন্ট প্লেন, তারপরে ধরো জেনারেটিং লাইন বা স্ট্রেট লাইন কি করে একটা কোনকে বা সিলিন্ডারকে জেনারেট করবে, এগুলো সব কিন্তু আমরা পাবো। ঠিক আছে, তো এগুলো হচ্ছে ধীরে সুস্থে সব করব। আর যাদের এবার 7%, 17% কি আছে না আছে সেটা, যাদের 7 বা 7, দাঁড়াও 1 মিনিট দাঁড়াও, আমি হোয়াটসঅ্যাপে এটা বন্ধ করি। যাদের 7 বা 17% এগুলো আছে তাদের ইয়ে করতে হবে, হ্যাঁ। 1 মিনিট। আচ্ছা, আর আরেকটা কথা বললে কি, হুড়োহুড়ি করবে না। মানে তোমাদের মধ্যে না একটা জিনিস দেখেছি, মানে এত হুড়োহুড়ি করো সবাই, স্যার মানে ধরো আমি পড়াচ্ছি, আমি কারোর ফোন ধরি না সেই সময়। এবার কোনো একটা ছাত্র আমাকে মেসেজ করলো, স্যার আমি ব্যাচে অ্যাড হইনি। ওকে সঙ্গে সঙ্গে করতে হবে, মানে ও সময় দেবে না তোমাকে, মানে তখনই অ্যাড হয়ে তখনই চাকরি পেয়ে যাবে 2 মিনিটের মধ্যে। মানে এতদিন ধরে কোনো কিছু নেই, ধরো যারা কোর্স অনেক সময় কেনে আমি দেখেছি, ফোন করলো, স্যার আমি আপনার কোর্সটা কিনবো, ঠিক আছে আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখো, আমি মেসেজ করে দিই। আবার 5 মিনিট, স্যার আমি আপনাকে মেসেজ করলাম, আর ঠিক আছে আমি রিপ্লাই দিচ্ছি। আবার তো স্যার আপনি তো রিপ্লাই দিলেন না। আবার 20 মিনিট পর, তো মানে ও তখনই কিনে তখনই পড়ে তখনই চাকরি পাবে, 1 ঘন্টার মধ্যে পরীক্ষা, মানে এত হুড়োহুড়ি, মানে মানুষের ধৈর্য কমে যাচ্ছে। তো যাই হোক, খারাপ লাগে তোমাদেরকে বলতে এগুলো কথা, কিন্তু হুড়োহুড়ি করবে না, আমাকে সময় দাও, আমি প্রত্যেককে ব্যাচে অ্যাড করে দেবো। ইভেন যারা যারা কোর্সেও আছো, স্যার আমি তো আপনাকে পাঠিয়ে দিয়েছি কালকে, এখনো অ্যাড হয়নি কেন, আমি তো আগেই বলেছি 48 ঘন্টা সময় লাগে, ওগুলো ম্যানুয়ালি করতে সময় লাগে এগুলো। তো এগুলো একটু সময় সাপেক্ষ, হ্যাঁ মানে এত ম্যাচ তোমরা হয়তো ফিল করতে পারো না, আমি এখনো সবকিছু নিজে সামলাই, আমি এখনো কারোর উপর দায়িত্ব দেইনি। মানে এই ধরনের জিনিসগুলো আমি নিজে সামলাই, আমার সাপোর্টিং এ থাকে 2 1 জন, কিন্তু আমি নিজে সামলাই। নিজে সামলানো হলে কি, কন্টিনিউয়াস মেসেজ আসে, তার মধ্যে অনেক ভুলভাল মেসেজ আসে। এই রিসেন্টলি আজকে বাংলাদেশ থেকে একজন মেসেজ এসেছে, স্যার আমি বাংলাদেশে অমুক ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ারে অমুক সেমে পড়ি, স্যার আপনি পড়াতে হবে। এই ধরনের অনেক জিনিস, অনেক নিউজ, কোনো ফেক নিউজ আছে, কোনো উল্টো পাল্টা, স্যার আপনি কি ফিজিক্স বালা থেকে, আমি বললাম, না আমি ফিজিক্স বালা না, স্যার আপনি কি অমুক জায়গা থেকে, কোথা থেকে উল্টো পাল্টা ফোন আছে। তো এগুলো করেও মাথা ঠান্ডা রেখে আমি কাজ করি, যে না ঠিক আছে ছাত্রছাত্রীর জন্য কাজ করতে হবে, সেই জন্য তাড়াহুড়ো করবে না, আমাকে পাঠিয়ে রাখছো ভালো কথা।
আমি সবাইকে সুন্দরভাবে অ্যাড করে দেবো, এবং একটু ধৈর্য ধরতে হবে। যদি দেখো যে 1-2 দিনের মধ্যে হয়নি, তখন হয়তো আমি কোনো না কোনো কারণে হয়তো তোমারটা ওভারলোড করে গেছি, আমাকে একটু মানে একটা পিং করে দিও যে স্যার একটু আপনি আরেকবার দেখে নিন, বা একটা ডট দিয়ে দিবে। অনেকে আছে ডট দিয়ে দেয়, মানে আমি তাহলে আমি বুঝি এই বাবা এটা তো দেখিনি আমি। তো এরকম হয়ে যায়, ঠিক আছে? তো এগুলো করে দিও, আমি অ্যাড করে দেবো। আর ইন্টারভিউয়ের জন্য যা বুঝতে পারছি 2-3 মাসের মধ্যে হবে ইন্টারভিউটা, আশা করছি। দেখো, এসএলএসটি 2 হবেই, মানে মন ক্যান্সেল হওয়ার কোনো সম্ভাবনা নেই। 2016 ব্যাক পাবে কি পাবে না আমি জানি না, এসএলএসটি 2 হবে। এবার 2016 কি হবে কি না হবে সেগুলো অনেকে বলছে যে এখন সবই তো সরকারে, বিজেপি সদিচ্ছা থাকলে করতে পারে, সদিচ্ছা নেই তো যাই হোক, সেটা পলিটিক্যাল ব্যাপার স্যাপার, কি করবে না করবে। কিন্তু আমি যেহেতু এসএলএসটি 2 এর জন্য আমি তোমাদের দায়িত্ব নিয়েছি, তো সেখানে আমি শেষ অবধি তোমাদের সাথে থাকবো। এবং মানে ফ্রি অফ কস্ট কোনো ইন্টারভিউর জন্য যতদিনই চলুক। আমি তো বলেছি যে তোমাদের কাছে চাকরি পাওয়াটা খুব জরুরি, কারণ বুঝতেই পারছি যে তোমাদের মন ভেঙে যাচ্ছে দিন দিন। এবং সব থেকে বড় ব্যাপার যে রিটেন লাগিয়ে দেওয়ার পর যাদের ইন্টারভিউ হচ্ছে না, বা ইন্টারভিউ হওয়ার পর যাদের রেকমেন্ডেশন পেয়ে গেছে তাদের জয়েন করতে পারছে না, এটা একটা খুব প্যাথেটিক, মানে কি বলবো, যে একটা প্রচন্ড প্যাথেটিক একটা সিচুয়েশন দিয়ে চলছে। তার ফলে মনটাকে শক্ত করো, আর এটা করো। আর যদি কারোর 7-17-এর মধ্যে গুলিয়ে যায়, তাদের তার মানসিকতাটা আমি বুঝতে পারছি, তাদের পড়াশোনা করাটা একটু চাপ, কিন্তু করতে হবে। মানে আমাদের রাজ্যের ছেলে মেয়েদেরকে এখন এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে, যে আমরা যে এই পরিস্থিতিতে সার্ভাইভ করতে পারছি, মানে আমরা যে কোনো পরিস্থিতিতে সার্ভাইভ করতে পারবো। মানে এই পরিস্থিতিতে যে সার্ভাইভ করতে পারছে, তার আমার মনে হয় না লাইফে কোনোদিন আর কোনো টেনশন হবে। যে কোনো পরিস্থিতিকে হাতের মুঠোয় করতে পারবো। তো এটা করো, ঠিক আছে? তো এটাই আজকে ছিল। আমি আজকে আমার দেরিও হলো, আজকে আমি শুরু করবো না একদম, মঙ্গলবার থেকে শুরু করবো। আমি সব ওভারভিউ গুলো দিয়ে দিলাম, সব বলে দিলাম। অনেকদিন পর আবার শুরু করছি বলে একটু আলোচনাও করলাম তোমাদের সঙ্গে গল্প। তো এটা বলার ছিল, হ্যাঁ। আর মঙ্গলবার এবং নিয়মিত ক্লাস হবে, চিন্তার কিছু নেই। যদি বাই চান্স কোনো না কোনো দিন মিস হয়ে যায়, সেটা একটু দেখো। আর বাকি এই 30টা ক্লাস যারা যারা বলছো স্যার ভুলে গেছি, ওগুলা রিভিশন দেওয়া সম্ভব না। কারণ দেখো, আমি তো আর বাচ্চাদের পড়াচ্ছি না যে ক্লাস 5-6 এর পরীক্ষা, যে 6 এর পরীক্ষার ফার্স্ট সামেটিভ, তার আগে আমি আবার রিভিশন দেবো। এগুলো তোমাদেরকে দায়িত্ব নিয়ে করতে হবে। তোমরা অনেক সিনিয়র হয়ে গেছো, তোমাদের এখন আমি রিভিশন দেওয়া, এগুলো দেওয়া খুব, এগুলো ডিফিকাল্ট তোমাদের জন্য। বাচ্চাদের জন্য ঠিক আছে, তারপরে আমি এখন বড়দের পড়াই। এই কারণে আমি খুব ছোটদেরকে পড়াই না, ছোটবেলা থেকে আমি বড়দেরকে পড়ানো অভ্যেস করেছি এই কারণেই, যে অন্তত বড়রা খুব সিনসিয়ার হয়। তাদেরকে লাইভ ক্লাস করতে বলছি বারবার করে, এটা খুব খারাপ লাগে। আমি দেখবো এসএলএসটি ব্যাচে বারবার করে বলছি যে লাইভ ক্লাসটা করো, লাইভ ক্লাস করলে কি একটা পড়াশোনার অভ্যেস তৈরি হয়, এটা মানুষজন বোঝে না। তবে পরে রেকর্ডিং দেখে নেবো, ওই পরে করতে করতে রেকর্ডিং দেখতে পারে না, অনেকেই আছে। তো এগুলো করো না। ইভেন ইন্টারভিউর ক্ষেত্রে আমি বলবো যে লাইভে আসো। লাইভে থাকলে কি, আমি যেটাই বললাম, অনেক সময় অনেক গল্পের মধ্যে দিয়ে অনেক কিছু শেখা যায়, অনেক অভিজ্ঞতা সঞ্চয় করা যায়, এক্সপিরিয়েন্সটাও ম্যাটার করে। মানে তুমি একটা ফ্রেশার্স আর তুমি একজন এক্সপিরিয়েন্স দেখে বুঝতে পারি আমরা, যারা 2016-র ক্যান্ডিডেট না। আমি অনেক সময় ধরো যে আমি দেখবো মালদা টাউনে যে মক ইন্টারভিউ নিলাম, পড়ানোর স্টাইল দেখেই বুঝতে পারছি যে এ তো ভালো পড়াচ্ছে, এ কোনো টেনশন নেই, কোনো ঘাবড়ানো নেই। তো আমি জিজ্ঞেস করছি যে আপনি কি 2016, বা তুমি কি 2016? হ্যাঁ স্যার। কি করে বুঝলেন? মানে আমি তো অনলাইনে সবার সম্পর্কে জানি না। তো বললো, আমি বললাম যে বুঝলাম এমনি। তো ওকে তো বলি না যে কি করে বুঝলাম, কিন্তু আমি ওর কায়দা থেকে বুঝে যাচ্ছি যে 2016। তারপরে বলেছি না যে ফ্রেশার্সরাও ভালো পারছে না, ফ্রেশার্সদের মধ্যেও যারা খুব ভালো পড়ায়, যারা টিউশন টিউশন পড়ায় বা অন্যান্য প্রাইভেট স্কুলে পড়ায়, তাদের পড়ানোর স্টাইল আছে। তো অনেক সময় ধরো যে কাউকে জিজ্ঞেস করলাম তুমি কি 2016, বলো না স্যার ফ্রেশার্স। আর তাহলে তুমি প্রাইভেট স্কুলে পড়া, বলছে হ্যাঁ স্যার। কি করে বুঝলেন? তো ব্যাপারটা ওটাই, যে পড়ানোর স্টাইল, বা কিছু কিছু জনের কথাবার্তা এত মানে মার্জিত এবং খুব ভালো, মানে ভালো মানে হচ্ছে যে কি বলতো, টিচারের না কিছু কিছু ওয়ার্ড আছে, এটা টিচার সুলভ হতে হবে। যেমন ধরো কিছু ওয়ার্ড, মানে যদিও এখন মানুষজন এর মধ্যে কি বলছি যে হাওয়াতে গা ভাসাচ্ছে, ইভেন আমরাও ভাসাচ্ছি। যেমন ধরো কিছু টিচার বলছে, এখন টিচারদের কথা হয়ে গেছে, আমাকে ছাত্র কথা দারুণ খেলো আজকের ক্লাসটা। তো বুঝতে পেরেছো, মানে একটা টিচারের ভাষা হচ্ছে যে আজকের ক্লাসটা দারুণ খেলো, স্টুডেন্টরা দারুণ খেলো, বা এরকম কিছু কিছু ল্যাঙ্গুয়েজ আজকাল টিচাররা ইউজ করে, যে আজকের ক্লাসটা আমি ফাটিয়ে দিয়েছি। তো এগুলো তুমি বললে ঠিক আছে, ক্যাজুয়াল বললে ঠিক আছে, কিন্তু ফর্মালি তো এরকম ভাবে বলা হয় না। ফর্মালি তোমাকে বলতে গেলে তোমাকে খুব সবকিছু ভাষার সামঞ্জস্য রেখেছে, মানে কথা বলার একটা কায়দা আছে। তুমি যখন একটা ফর্মালি কোথাও যাচ্ছ আর ক্যাজুয়ালি কোথাও যাচ্ছ, যেমন তোমাদের আমি এর আগেও বলেছি, ধরো আমি তোমাদের বললাম যে কনগ্রাচুলেশন, আমাকে অনেক ছাত্রছাত্রী থ্যাঙ্কস স্যার, থ্যাঙ্কস কোনোদিন স্যারকে বলতে নেই। যদি বলো স্যার থ্যাঙ্কস বলতে নেই, মানে আপনাকে তো থ্যাঙ্কস বলছি মানে ভালো জিনিস বলছি না। দুটো জিনিস আছে, এগুলো অনেক সময় শিখবে, মানে এটা হচ্ছে ইন্টারভিউর পার্ট। আমাদের একটা হচ্ছে ফর্মাল, একটা ক্যাজুয়াল, এটা হচ্ছে আমাদের নিয়ম। তো ড্রেসের ক্ষেত্রে অনেকে জানো ফর্মাল ক্যাজুয়াল, কিন্তু ড্রেসের বাইরে যে কোনো জিনিসে ফর্মাল আর ক্যাজুয়াল আছে। ফর্মাল মানে কি? ফর্মাল মানে দেখবে যে
কেউ অফিসে যাচ্ছে, বিশেষ করে বেসরকারি অফিস, দেখবে একদম জামা, ফর্মাল জামা পরে যায়, সাদা পরুক বা কালারিং পরুক, কিন্তু ফর্মাল গুজে পড়ছে। এবং তারা জিন্স পরে যায় না, কটনের প্যান্ট পরে যায়, কিন্তু প্যান্টের পকেটগুলো আবার সামনে দিয়ে না, পাশ দিয়ে হতে হবে, জিন্সের মতো না। এবং একটা শু পরে যাবে, জুতো পরে যাবে, এবং ফর্মাল জুতো, জুতো মানে হচ্ছে যে ওই আমাদের টাইপের রিবক টিবক এই ধরনের জুতো না, বাটার ওই লেদারের জুতো টুতো পরে যাবে, এটা হচ্ছে ফর্মাল, সঙ্গে বেল্ট, সঙ্গে যদি কেউ টাই আর কোট পরে পরে যেতে পারে। আর ক্যাজুয়াল মানে হচ্ছে এখনকার টিচাররা যেরকম ধরো স্কুলে যায়, সবাই কি আর জামা প্যান্ট ইন করে যায়, একটা নর্মাল গেঞ্জি পরে, যেমন আমি যেটা পরে আছি এখন, আমি ক্যাজুয়াল পরে আছি, একটা হাফ টি শার্ট পরে আছি, সঙ্গে একটা জিন্স পরে আছি, ক্যাজুয়াল। এবার ধর আমি ইন্টারভিউতে গেলাম, আমি তখন ক্যাজুয়াল পরে যেতে পারি না, তুমি যদি বলো আমি যাবোই, সেটা তোমার ব্যাপার, কোনো ড্রেস কোড নেই, কিন্তু তুমি ক্যাজুয়াল ড্রেস পরে নর্মালি যায় না, ফর্মাল পরে যায়। সেরকম আমাদের বলার মধ্যেও না দুটো জিনিস, একটা ফর্মাল একটা ক্যাজুয়াল। ফর্মালটা হচ্ছে যে কোনো অফিসে যাবে, কোনো ইন্টারভিউতে যাবে, কোনো স্যারের সঙ্গে কথা বলবে, কোনো অপরিচিত সম্মানীয় ব্যক্তির সঙ্গে কথা বলবে, তখন তুমি ফর্মালি কথা বলতে হবে। আর যখন তোমার রিলেটিভ, তোমার বন্ধু বান্ধব, তোমার ফ্যামিলি বা তোমার খুব কাছের লোকজনের সঙ্গে তুমি কথা বলবে, তখন ক্যাজুয়াল। ধরো আমি কিছু বললাম, এবার তুমি বললে থ্যাঙ্কস স্যার, থ্যাঙ্কস, হয় না, খুব খারাপ লাগে। এটা অনেকে না বুঝেই থ্যাঙ্কস বলে, স্যারকে কোনোদিন থ্যাঙ্কস বলা যায় না, জানো? কোনো স্যার বা ম্যাডাম বা সম্মানীয় কাউকে থ্যাঙ্কস বলা যায় না, কি বলতে হয়? কে বলতে পারে? তোমরা তো টিচার, তোমরা তো জানবে অনেক। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ। থ্যাংক থ্যাংক ইউ ইউ স্যার। স্যার, থ্যাংক থ্যাঙ্কস আর থ্যাংক থ্যাংক ইউ ইউ বলতে হয়। ইয়েস, একদম। থ্যাঙ্কস মানে হচ্ছে ক্যাজুয়াল, আমি তোমার সাথে ক্যাজুয়াল না, আমি তোমার বন্ধু না। মানে এটা আমি তোমরা বলেছো বলে বলছি না, আমাকে অনেকে বলে, আজ আজকেও না, এটা আমি অনেকদিন ধরেই আমি প্রত্যেক ছাত্রছাত্রীকে শেখানোর চেষ্টা করি, আমার অনার্সের ছাত্রছাত্রীকেও শেখাই। ওরা আমাকে বলে কোনো ধরো কিছু পারলাম যে বাহ ভালো রেজাল্ট, থ্যাংকস স্যার। ওরা না বুঝেই বলে দিল, ওরা বললো স্যারকে তো থ্যাঙ্কস জানিয়ে দিলাম, স্যারকে থ্যাঙ্কস হবে না, স্যারকে থ্যাংক ইউ স্যার। যেমন তুমি ধরো কালকে কনগ্রাচুলেশন জানাচ্ছ, এটা চলবে না, থ্যাঙ্কস স্যার চলবে না, স্যারকে থ্যাঙ্কস না, তাহলে তোমাকে যখন ইন্টারভিউতে কোনো কিছু জিজ্ঞেস করবে বা কোনো অ্যাপ্রিসিয়েশন দেবে, তখন বলতে হবে থ্যাংক ইউ স্যার। ওখানে যদি থ্যাঙ্কস বলে দাও, একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। ধরো তুমি কাউকে কনগ্রাচুলেশন জানাচ্ছ, তাহলে কনগ্রাচুলেশন টু ইউ বা কনগ্রাচুলেশন স্যার। আর তুমি বলে কনগ্র্যাটস, এটা হচ্ছে ফর্মাল, সব সময় সম্মানীয় ব্যক্তিকে। আমি ধরো কাউকে, আমার কোনো কলিগ বা কাউকে আমি থ্যাংক ইউ বলবো বা কনগ্রাচুলেশন টু ইউ বলবো। আর ধরো আমার কেউ জুনিয়র আছে বা আমার কোনো বন্ধু বান্ধব আছে, আমার কোনো ছাত্রও থাকতে পারে, আমি আমার ছাত্রকে কনগ্রাটস বলতে পারি, যে কনগ্রাটস শুভজিৎ বা কনগ্রাটস অরুণ, এরকম বলতেই পারি। তো এটা হচ্ছে ক্যাজুয়াল। তো মনে রাখবে এই ক্যাজুয়াল ফর্মাল জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট একটা ইন্টারভিউয়ের ক্ষেত্রে। সেই জন্য যখন ইন্টারভিউতে ডেমো দিবে, এই জিনিসগুলো মাথায় রাখতে হয়, ছোট ছোট জিনিস, যে তুমি কি বলে মানে সম্বোধন করছো তাকে। তুমি হাতে বলতো থ্যাংকস স্যার, হুম, একদম না। আমি দেখেছি যখন আমি মক ইন্টারভিউ দিচ্ছি, আমি হয়তো কাউকে অ্যাপ্রিসিয়েট করলাম যে বাহ তোমার বলাটা কিন্তু খুব ভালো লাগলো, থ্যাংকস স্যার। থ্যাংকস স্যার মানে আমার কানে লাগে, এবং আমার কানে বলে না, অনেকেরই কানে লাগবে থ্যাংকস স্যার, থ্যাংক ইউ স্যার। দুটোর মধ্যে দুটো একই মিনিং করছে, থ্যাঙ্কস আর থ্যাংক ইউ দুটো একই মিনিং, কিন্তু স্যারকে যখন বলবে তখন তোমাকে ফর্মাল ওয়েতে বলতে হবে, ক্যাজুয়াল না। আই এম নট ইয়োর ফ্রেন্ড, আই এম নট ইয়োর, কি বলবো, যে রিলেটিভ, আই এম নট ইয়োর, মানে এরকম ইয়ঙ্গার ব্রাদার বা ওল্ডার ব্রাদার, আই এম নট, আই এম ইয়োর স্যার, দ্যাটস ওয়াই ইউ শুড, কি করবো, যে আমাকে তোমাকে বলতে হবে, ইউ শুড টক ইনফর্মালি, ইনফর্মাল ল্যাঙ্গুয়েজে বলতে হবে। তো এই জায়গাগুলো কিছু কিছু আছে। যেমন ধরো আমি বললাম যে এফ ইজ ম্যাপিং, আর এফ ইজ এ ম্যাপিং, দুটোর কি মিনিং আলাদা না একই? বা আরো ভালোভাবে বলতে গেলে এটা না বলে এফ ইজ ধরো সাবজেক্টিভ, কি বললাম, এফ ইজ সাবজেক্টিভ বা ইনজেক্টিভ বা বাইজেক্টিভ, যাই এফ ইজ বাইজেক্টিভ। আর বললাম এফ ইজ এ বাইজেক্টিভ ম্যাপিং, দুটোর মানে কি আলাদা না একই? দুটোর মানে একই না আলাদা? দুটোর মানে একই, তাই না? আমি যদি বলি যে এফ ইজ বাইজেক্টিভ আর যদি বলি এফ ইজ এ বাইজেক্টিভ ম্যাপিং, দুটো একই না আলাদা? একই। কখনো কখনো দেখবে আমরা এফ ইজ বাইজেক্টিভ লিখি, কখনো বলি এফ ইজ এ বাইজেক্টিভ ম্যাপিং, কেন বলি? দিস ইজ ক্যাজুয়াল, ক্যাজুয়ালি, এটা ফর্মাল। লেখার ক্ষেত্রে তুমি দুটোই চালাতে পারো, এখানে কোনো ব্যাপার নেই, এখানে তুমি ক্যাজুয়ালি বলতে পারো, ফর্মালি বলতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন কাউকে সম্বোধন করছো, কারোর সঙ্গে কথা বলছো অ্যাজ এ স্যার বা ম্যাডামকে, তখন তোমাকে কিন্তু ক্যাজুয়াল হলে হবে না, তোমাকে ফর্মাল হতে হবে। কিন্তু ফর্মালি এই জিনিসগুলো একটু মানে দেখবে, ইন্টারভিউতে অনেকে ভালো দেওয়ার পরও এই ছোট ছোট জিনিসপত্রগুলো 1-2 নম্বর কমে যায়। এবং তোমরা সকলেই জানো যে ইন্টারভিউতে 1 নম্বর বা 0.5 কমে যাওয়া মানে কি ব্যথা, মানে কি দুর্ভাগ্য এটা, যে যাতে। তো এগুলো অনেকে করে, আমরা দেখেছি যে আমাকেও অনেকে বলেছে, অনেক টিচাররা, যে ধর আমি কিছু বললাম থ্যাঙ্কস,
ফাট করে আমার কানে লাগলো, বুঝলি ভাই, ওকে আমি 18 দিতে পারতাম, কমিয়ে দিলাম, 17 দিয়ে দিলাম। এগুলো কিন্তু তুমি বুঝতে পারবে না, তুমি কিন্তু জানোই না, কিন্তু এগুলো হয়। তো এই জায়গাগুলোকে একটু মনে রাখবে। এটা অনেকেই হয়তো জানো না, যারা জানো না তারা আশা করছি এই ভুলগুলো করবে না। ঠিক আছে? তো স্যার ম্যাডাম যাকেই বলবে এগুলো বলবে, এবং পরবর্তীতে লাইফে শুধুমাত্র ইন্টারভিউ হলে তো হবে না, সব সময় এই জিনিসগুলো মেনটেন করবে যে কোনো জায়গায়। হেডমাস্টারকে যদি তুমি সম্মান করো, হেডমাস্টার তোমাকে বললো যে বাহ তুমি তো খুব ভালো আজকে পড়ালে, থ্যাংকস স্যার, না থ্যাংক ইউ স্যার। বুঝতে পারছি, একটা কানে দেয় যারা যারা ভালো বোঝে ব্যাপারটা তাদের ক্ষেত্রে এটা। এবং যারা খুব কি বলবো যে এডুকেটেড বা ওয়েল এডুকেটেড, তারা এই জিনিসটা সবাই জানে। এবং অনেকে কি এই জিনিসগুলো শেখানো হয় না ছোটবেলা থেকে, অনেক কিছু যে কথাবার্তা বলার ক্যারেক্টার বা কি করে, এই জন্য মানুষজন না বোঝে না যে একটা টিচারের সঙ্গে কি করে কথা বলতে হয়। যাই হোক, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। এবং এগুলো আজকে বললাম। এবার এই নোটিশ আমি জানি না কি, এটা কি ফেক না কি জানি না, কি হলো আই ডোন্ট নো, কিন্তু যাই হোক নোটিশটা সেটা অনুসারে হবে। আর এবার থেকে রেগুলারলি আমরা ইন্টারভিউ ক্লাসটা শুরু করব। আমি জিওমেট্রি দিয়ে শুরু করব। আর মক ইন্টারভিউ যদি মনে হয়, আমি জানি না পেরে উঠবো কিনা এখন চাপের মধ্যে, যদি মনে হয় যে ইন্টারভিউ ডেট টেট দিল, তখন যদি মনে হয় যে কোনো একটা জায়গায় কিছু মক ইন্টারভিউর ব্যবস্থা করা যাবে কিছু এক্সপার্ট দিয়ে, আর আদারওয়াইজ আমি অনলাইনে কিছু এক্সপার্ট দিয়ে হয়তো করব। কিন্তু শুরু তো হতে হবে, প্রসিডিউরটা শুরু হচ্ছে না, শুরু না হলে না আমি মানে কি বলবো যে তোমাদের আমারও এনার্জি পাচ্ছি না, যেটা বুঝতেই পারছো যে এনার্জি তো স্যারেরও দরকার। জানি না অন্যান্য স্যাররা করছে কিনা, আমাদের সেলিম স্যার কি করছে, এখনো ইন্টারভিউ করছে উনি তো, আমি ভিডিও টিডিও খুব কমই দেখছি। তো যাই হোক, উনি যদি করেন তো ভালো কথা। স্যার কবে কবে নেবেন বললেন? এই যে বলে দিয়েছি। স্যার ও, কলকাতায় একটা কোর্স স্যার করবো। কলকাতাতে একটা কলকাতাতে না, আমি স্যার বসাতে কলকাতাতে পারবো একটা না, বসাতে পারবো না মানে আমি আর সময় দিতে পারবো না আমার। ক্ষমা করে দাও, কিন্তু আমি মানে এখন খুব চাপ, আর আমি একটা ভুলভাল জায়গায় ঢুকে গেছি, সেখানে আমাকে ছাড়ছেও না। আমি মানে কি বলবো তো আর। কলকাতা না হলে মালদাতে অন্তত পক্ষে করবেন আর একবার, হ্যাঁ। সেটা করে নিবো, সেটা আমি খুব ডিপ্রেসড, খুব আমি এখন ভালো খুব হয় সেটা। ডিপ্রেশনে আছি। আমার ডিপ্রেশন তো, স্যার বলছি একটা কোশ্চেন করবো স্যার। আমাদের ডিপ্রেশন শুনতে শুনতে আমার এখন আর মানে আমি নিজেই এখন হ্যাঁ, হ্যালো কোশ্চেন করো, নিশ্চয়ই করো, নিশ্চয়ই করো। স্যার, বলছি একটা সিঙ্গেল এলিমেন্টের সেট কি ক্লোজড হবে? একটা সিঙ্গেল এলিমেন্টের সেট, যে কোনো ফাইনাইট সেট ক্লোজড হয়। যদি তুমি আরে ধরো রিয়ালে, হ্যাঁ, যে কোনো ফাইনাইট সেট ক্লোজড হয়। তো একটা সিঙ্গেল এলিমেন্ট মানে একটাই এলিমেন্ট, তাহলে ফাইনাইট, তার ফলে ক্লোজড হবে। আর যদি তুমি বলো কেন হচ্ছে, তাহলে দেখবে অ্যানালিসিসের ক্ষেত্রে যদি আমার ক্লাসগুলো করে থাকো, আমার মনে হয় না তুমি করছো, কারণ করলে কোনো সমস্যা থাকতো না। তো ধরো কোনো একটা সেটে একটাই এলিমেন্টে, ধরো এটাই আছে। এবার কোনো একটা সেট ক্লোজ হতে গেলে কি হতে হয় জানো? তার ডিরাইভ সেট তার সাবসেট হতে হয়, মানে তার লিমিট পয়েন্টের সেটটা, মানে লিমিট পয়েন্টের যে সেটটা হবে সেটা তার সাবসেট হবে। তো এবার ধরো যে এই পয়েন্টটাই সেটটা, তাহলে একে কেন্দ্র করে যখনই তুমি একটা নেইবারহুড নেবে, তাহলে এই পয়েন্ট ছাড়া অন্য কোনো পয়েন্ট থাকবে না, তাই তো? সেটের অন্য কোনো পয়েন্ট থাকবে না, তার মানে কোনো ফাই পয়েন্টই, হবে স্যার। হ্যাঁ মানে ফাই কোনো হয়ে যাবে পয়েন্টকে, স্যার। ঠিক আছে, হ্যাঁ, ফাই এমটি সেট হয়ে যাবে। হ্যাঁ মানে কোনো পয়েন্টই থাকবে না বলে, যে কোনো সেট এস যদি একটা সিঙ্গেলটন সেট হয়, তাহলে এস ড্যাশ সবসময় ফাই হবে। বুঝতে পারছি? আর ফাই যদি হয়ে যায় তাহলে ফাই সবার সাবসেট, তার ফলে এস ড্যাশ এস এর সাবসেট, অ্যান্ড দেয়ার ফর এস ইজ ক্লোজড। এই লজিকে এস ক্লোজ বলা যায়, বা স্যার এইভাবে আমরা বলতে পারি একটা ফাইনাইট সেট সবসময় ক্লোজড হয়। হ্যাঁ বলো। স্যার বলছি একটা ইনফাইনাইট সেট আর তার থেকে যদি একটা এলিমেন্ট বাদ দেওয়া হয় তাহলে হ্যাঁ, ওদের কি কার্ডিনালিটি সেম বলা হবে? হ্যাঁ, মানে ম্যাপিং যেমন করা যাবে, আর ইয়েস ইয়েস আর ইয়েস, আর এটাকে হ্যাঁ মাইনাস করা যাবে, করা যাবে, করা যাবে। একটা যদি কাউন্টেবলি ইনফাইনাইট সেটের মানে যদি একটা সাবসেট নিয়ে নাও, তাহলে সেটাও কাউন্টেবলি ইনফাইনাইট, মানে ইনুমেরেবলের সাবসেট একটা ইনুমেরেবল হয়, ইনফাইনাইট যদি না, অবশ্যই। এটা করা যায়, এটা ম্যাপিং করানো যায়। তুমি ইনুমেরেবল পোর্শনটা একটু ভালো করে দেখো, সেখানে এখানে একটা ম্যাপিং, বাইজেক্টিভ ম্যাপিং তাদের মধ্যে তৈরি করা যায়, কেমন? আচ্ছা স্যার। করেছো? Correct. বুঝছি। স্যার, হুম, বলো। আমি আপনাকে আগেও বলেছিলাম যে আমি ওই যে ডাব্লিউবিএসএস এর মক ইন্টারভিউ ব্যাচ যেটা অ্যাপে, ওটাতে হুম, নেই, কিন্তু ওই আমাকে প্র্যাকটিস আমাকে ব্যাচে যেটা যেটা বললাম সেটা করে দিবে। এই যে, স্যার প্র্যাকটিস ব্যাচে যেটা ওটাতে আছি, মানে আপনি আগে আপনাকে বলেছেন, আপনি বলেছেন যে প্র্যাকটিস ব্যাচে দিয়ে দিচ্ছি ওটাতেই হবে, কিন্তু আচ্ছা ওখানে আমি, তো আচ্ছা পিডিএফ নতুন বলে করে, আমি দিচ্ছে। নতুন করে ঢুকিয়ে দিবো, নতুন করে প্র্যাকটিস ব্যাচটা তো আমি ঢুকিয়ে দিই, দেখবে। যাই হোক, ঠিক আছে, তোমাদের নতুন করে দিয়ে দিবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। স্যার স্যার হ্যাঁ। স্যার স্যার হুম। স্যার আমি অনেকটা শেষে মানে লেটের দিকে জয়েন করলাম। বলছিলাম আপনি একবার 7% লিখেছেন, একবার 17% লিখেছেন, না ওটা না, ঠিক বুঝতে পারলাম না কোনটা। ওটা আমি লিখিনি, সব ফরওয়ার্ড করেছি। আমি ও একটা আচ্ছা ভয়েস, আচ্ছা, আমি যাই একটা হোক। ভয়েস করে দিচ্ছি না, আমি সব এগুলো ফরওয়ার্ড, মানে আমার কি বলতো এগুলো সব মেসেজ গুলো আছে তো,
আমি ওটাকে টোটালটাকে আচ্ছা ফরওয়ার্ড করে দিই, হ্যাঁ। তো ওটাতে দেখো একটাতে 5টা পেজ আছে, তার নিচে লেখা আছে ওবিসি 7%, ওটাও ফরওয়ার্ড। কেউ একটা আমাকে বলেছিল, তারটা আমি আচ্ছা করে দিয়েছি। মানে যে এটা লিখেছে, যে আচ্ছা আমাকে পাঠিয়েছে, স্যার এই যে দেখুন ওবিসি 7%, আমি ফরওয়ার্ড করে দিয়েছি। আমি বললাম ওটাই হবে। তারপরে আবার ছাত্রছাত্রী বলছে না স্যার অনেকে দেখছি, তারপরে আবার একজন বলছে স্যার 17% ধরেই হবে, ওটা ফরওয়ার্ড করে দিলাম। এবার ব্যাপারটা আচ্ছা হচ্ছে যে, মানে আমি ফরওয়ার্ড করেছি যদি আমার করা উচিত না, কিন্তু আমি বাইরে ছিলাম বলে আমি এই ধরনের ইনফরমেশনগুলো সঙ্গে সঙ্গে পেয়ে, কারণ এটা খুব ভাইটাল একটা ইনফরমেশন, আমি করে দিই। এবং আমি ভয়েসও বলবো, কিন্তু তার আগে আমার ক্লাস শুরু হয়ে গেল, তো আমি ভয়েসে বলে দেবো যে এটা আমি 7 বা 17, তোমরা বুঝে নাও, ঠিক আছে? হ্যাঁ বলো স্যার, কি বলো তাড়াতাড়ি। হুম, স্যার বলছি যে ওই কি বলো, কই যা। স্যার আমি পরম বলছি। দাঁড়াও, একদম স্যার মেয়েদের মধ্যে কেউ একজন বললো, ওকে বলে দিই। হ্যাঁ বলো। স্যার বলছি যে ইন্টারভিউ কবে নাগাদ শুরু হতে পারে? বললাম না, কিচ্ছু জানি না। মানে আমাকে সকাল থেকে আজকে এই ফোনই আসছে, ফোন দেখেই আমি আগে বলছি যে ইন্টারভিউ কবে হবে বা কি হতে পারে এটা নিয়ে আমাকে বলবেন, আমি বুঝে যাই যে ফোন স্যার দেখে। তো এটা আমি সাত জানি না, তারিখের দু আগে তিন তো মাস হবে ধরে না। রাখো, দু 7 তিন তারিখ মাস অবধি ধরে। তো ভেরিফিকেশন আছে। মানে পুজোর মানে স্যার শোনো, পুজোর পর হবে আমি একটা নাকি? কথা বলি। কিছু চ্যানেল আছে, হ্যাঁ, একটা চ্যানেল আছে টার্গেট বাংলা, আমি চ্যানেলটার নাম ধরেই বলছি। সেখানে কেন বলছি, আমাকে কিছু ছাত্র এক সপ্তাহ আগে স্যার দেখুন না, বা কিছু ছাত্রীও ফোন করছে, এমার্জেন্সি ফোন স্যার, মানে আমি ফোন ধরছিও না, আমার ফোনটা অন্য জায়গায় আছে। খুব সম্ভবত আমার ওয়াইফ ধরেছিল, স্যারকে একটু দিন, খুব দরকার আছে, বলছে ক্লাস নিচ্ছে পরে করবে, এরকম। তো এত দরকার মানে আমি বুঝতে পারি কিছু। তো কোন একটা চ্যানেলে বলে দিয়েছি যে টিচারদের কাছে, এক্সপার্টদের কাছে নাকি লেটার পৌঁছে গেছে যে তাদের ইন্টারভিউর জন্য, এরকম দেখবে, তোমরা হয়তো জানো। এগুলো 1 নম্বরে ফেক। এই ধরনের ফেক না, মানে আজকাল কি বলো, সোশ্যাল মিডিয়া আমার ভাল লাগে না একদম, সত্যি আমি ছেড়ে দিয়েছি। আমি সোশ্যাল মিডিয়া প্রায় ছেড়ে দিয়েছি। সোশ্যাল মিডিয়ায় আমি 99% কথা বিশ্বাস করি না, কারণ জানি স্যার সব কিছু আমাদের ফেক। এখানেও আমি স্যারকে জিজ্ঞেস করলাম, কলেজের আমাদের যিনি যে হ্যাঁ হ্যাঁ। খ্রিস্টান কলেজে বাঁকুড়া, হুম। উনিও বললেন যে এখনো কোনো লেটার কোনো আসেনি, আসেনি। আমি রোজ জিজ্ঞেস করছি, ইভেন আমি যাদেরকে জিজ্ঞেস করছি তারা সবাই ইন্টারভিউ বোর্ডে, তারা আমাকে রোজ গাল দিচ্ছে যে তুই প্রতিদিন জিজ্ঞেস কর। না, এটা একটা অথেন্টিক খবর পেয়েছি আমি। বলে, কোথা থেকে পেয়েছিস, তুই রোজ জিজ্ঞেস করছিস? বলছি তো পাইনি আমরা। আমরা দেখো তোমরা কি লুকিয়ে যাচ্ছ। বলছে তোকে লুকাবো, তোকে এর আগে ইন্টারভিউতে বসেছি বলিনি, আমি আগেই বলে দিয়েছি। এরকম আমাকে 5-6 জন একই কথা বললো। তাহলে ওই যে একটা চ্যানেল এরকম বলে দিল হুটাট, মানে যে কেউ যা ইচ্ছা বলে দিচ্ছে। একটা অনেক একটা চ্যানেল খবর দিই, এটা একটা খবর বলছে। দিই, একটা খবর দিই, দেখবে একটা চ্যানেল আছে বিএসএস একাডেমি। হ্যাঁ, কিছুদিন আগে দেখলাম ওই মোটা করে, আমি লোকটার নামও জানি, যে ওর লোক বলা উচিত না, ইয়ে নিয়ে, মানে ওনার যাই নাম হোক, ভদ্র। প্রতিদিন ভিডিও ছাড়ে একটা করে। ওনার ওনার একটা ভিডিও আমি দেখলাম, মানে কেউ একজন শেয়ার করেছে, তো দেখলাম বলছে যে সেট বাদ দিয়ে দিচ্ছে। এরকম কোনো ইনফরমেশনই নেই, হ্যাঁ, এগুলো সব হাওয়াই খবর। পিএইচডির জন্য পরিষ্কার বলে দিয়েছে নেট, গেট আর কিছু কিছু এক্সাম আছে, সেগুলো কাজে লাগবে। একবারও কোথাও বলেনি যে সেট বাদ। এগুলো আছে মানে, এবার ওখান থেকে হয়ে গেল সেট বাদ হয়ে গেল, সেট আর হবে না, হবে না। আরে বাবা, পিএইচডির জন্য না হোক, অন্য কাজের জন্য তো হতে পারে সেট। সেট হবে না কোথায় বলেছে, কেউ কেউ বলেনি। ওই অ্যাজিউম করেই মার্কেট চলে যাচ্ছে। মানে সব অ্যাজিউম যে নেট দিয়ে তাহলে পিএইচডি করতে হবে, তাহলে নেট দিয়ে পিএইচডি করতে হবে, মানে তাহলে সেট আর কোনো কাজে লাগবে না, তাহলে সেট বাতিল। হ্যাঁ, হতে পারে, হতে পারে, কিন্তু এখনই আমি একটা সমাজকে বা একটা স্টুডেন্টদেরকে আমি কেন এই ধরনের ইনফরমেশন দেবো যেখানে আমার কাছে কোনো নিউজ নেই? ফাট করে এটা বলে দিল, অথেন্টিক কোনো নিউজ নেই। হ্যাঁ, এরকম যদি আবার বলে যে না আমি ঠিকও হতে পারি, ভুল হতে পারি, এগুলো স্বীকার করবে না আবার। তো এগুলো হচ্ছে অনেক স্যার সময় থাকে। হ্যাঁ বলো বলো। স্যার বলছি যে বলছি যে রিয়েল অ্যানালিসিস এর কি থিওরেম কোনো আসতে পারে? কিসে, ইন্টারভিউতে? হ্যাঁ স্যার। প্রুফও আসবে, বাট পাগল, থিওরেম আসবে? থিওরেমের সঙ্গে আহ, থিওরেম কি আসতে পারে? খুব জোর হতে বলতে পারে বোলজেন-ওয়েস্টার্স থিওরেমটা বলো, জানো মনে আছে, এরকম বলতে পারে। বা বলতে পারে হয়তো যে হেনিবোরেল থিওরেম, হেনিবোরেল থিওরেম তো কম্প্যাক্ট, জানি না, জিজ্ঞেস করবে কিনা, এরকম বলতে পারে। স্যার আচ্ছা ডিনামিক্সে আপনি যেগুলো পড়িয়েছেন ওগুলো পড়বো না আরো একদম। কি কি পড়বো? যদি স্যার তুমি বলছি বেশি তো পড়তে পারো, আমি একই কথা বলছি, যদি তুমি বেশি পড়তে পারো দেন, পড়াশুনোর তো কোনো শেষ নেই। কিন্তু কেউ যদি বলো স্যার আমি বেশি পড়তে পারছি না, তাহলে আমি যেটা পড়িয়েছি সেটাই পড়ে যাও না, ওটা পড়লেও অনেকটা এগিয়ে যাবে। ঠিক আছে, ওখানে কেমন? অঙ্ক তো প্র্যাকটিস করতে হবে না, মানে ওগুলো তো দেবে না? আহ স্যার একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। হ্যাঁ স্যার, বলছি যে আপনি জানেন কিনা, যদি আমি বুঝতে পারছি না বলে আপনাকে জিজ্ঞাসা করছি। একদম একদম। বলছি যে যারা ওই এসসি ক্যান্ডিডেট আছে হুম 2011 সালের আগে, হুম। তাদের কি কোনো রকম কোনো কিছু আপ টু ডেট বা কোনো রকম কোনো কিছু তথ্য যাচাই করা, এ এরকম বাবা, কি কোনো এটা রকম তো আমি কিছু জানি না, কিন্তু একটা তো নোটিফিকেশন আছে? রিভেরিফিকেশন না তো সব না করতে বলছে, নেই কোনো কি নেই। দিয়েছে? দেয়নি মনে হয় না। না না, না না, যাদের যাদের 2011 সালের ভেরিফাই আগের করতে কথা হচ্ছে। বলছি আমি। আগেরটা জানি না, পরের গুলো জানি।
স্যার পরের গুলোও করতে হচ্ছে না, করতে হচ্ছে যাদের না করতে হবে ওই ভিডিও থেকে লেটার পাঠাচ্ছে তাদের ওদের বাড়িতে, নোটিশ পাঠিয়ে যাদের দিচ্ছে নাকি? করতে হবে। হ্যাঁ, নোটিশ পাঠিয়ে দিচ্ছে আর বলছে এই ডকুমেন্টস নিয়ে হ্যাঁ আসতে। কিন্তু হ্যাঁ হ্যাঁ অনেক বাদ এবার যাচ্ছে, অনেক বাদ হ্যাঁ, যাচ্ছে, এবার আমার ওই তো আমাদের বাড়িতেও আছে 2011-এর পরে, অনেক কিন্তু বাদ যাচ্ছে। আসেনি, কিন্তু আমাদের চেনা জানা যাদের এসছে আবার যাই হোক, যেটাই তাদের হোক, অনেক ওটা বাদ কি যাচ্ছে। পার্সোনালি আসবে স্যার? মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাদের ওদের ভেরিফাই কেন করে মনে হচ্ছে তোমার তারা কি বাদ হয়ে তারা যাবে? এত পাঠাচ্ছে। টেনশন না করছো আমার কেন? স্যার 2009-এ, মানে অথেন্টিক কিছু, মানে আমারটাও তাহলে অত অথেন্টিক, কারণ টেনশন আমার, করছো কেন? না আমি আমার বাড়ি তো সুন্দরবনে স্যার, তো একদম এখানে আমি আমাদের বংশ সবাই এসছি, সেটা নিয়ে না, আমি এমনি জাস্ট জানতে চাইছি আপনার হ্যাঁ বুঝতে কাছে পেরেছি যে যে আবার করতে হলে তাহলে আগের থেকে পদ্ধতিটা করবো, হবে না হ্যাঁ, হবে মানে না। আমাদের তো সেই বসিরহাটে গিয়ে করতে হয়, তো অনেক দূরের ব্যাপার, তো কেন আমি জাস্ট এমনি সুন্দরবনকে কি জানতে বললো যে জেলা ঘোষণা করবো না, এটা কি বললো না? না, সুন্দরবন ওরকম বললো তো কিছু এখন, 4-5টা ওরকম জায়গা তো বললো কিছু যে বাজেটে বললো যে কোন কোন জায়গায় জেলা ঘোষণা করবে, একটা মনে হয় এখনো তো স্যার মুর্শিদাবাদে কিছু জঙ্গিপুর। হয়নি। না করবে বললো, তোমাদের হয়ে যাবে, আর কিছুদিন থাকো কষ্ট করে। জঙ্গিপুর বললো একটা, আরেকটা কি কি বললো জানো? বসিরহাট জেলা হবে স্যার। হ্যাঁ বসিরহাট স্যার, হবে। দেখছিলাম 5টা সম্ভবত ছিল 5টা, নতুন হ্যাঁ করে। 5টা। আচ্ছা, হ্যাঁ, সুন্দরবনটা কি বললো আমি যেন একটা, তো সুন্দরবন সেই জন্য স্যার আমি একটা কথা জানতে বলবো? চাইছিলাম যে হ্যাঁ বলো, নিশ্চয়ই, ঠিক আছে। 2011 সালের হুম। আগে কোনো কিছু করতে হচ্ছে কিনা জানি না না, তো হচ্ছে তাই না, হচ্ছে না। এখানে অনেকেই থাকবে, সেই জন্য জানতে চাইলাম। 2010-11 আগে কিছু করতে হচ্ছে না। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে, থ্যাংক স্যার ইউ। আমি একটা কথা বলবো। হ্যাঁ বলো বলো। বলছি যে কি আমার ইন্টারভিউ ব্যাচে হ্যাঁ শুধুমাত্র মানে আমার ব্যাচে ছিলাম তো হুম। শুধুমাত্র 14টা ক্লাসই দেখায়, আমাকে 30টা ক্লাস হ্যাঁ দেখায় ওই যে না তুমি অনেকদিন এটা ধরে। পাঠিয়ে দাও, আমি করে দেবো। স্যার বলছি ঠিক আছে। স্যার ওবিসি একটা কোশ্চেন ছিল। হ্যাঁ স্যার বলছি ওবিসিতে 17% থেকে যদি 7% আসে, তাহলে কি এসসিদের কাট অফের কোনো চেঞ্জ হবে না রিপ্যানেল হলে? না, এসসির সাথে কি সম্পর্ক? আচ্ছা, মেবি 1 নম্বর কমতেও পারে, মানে জেনারেলে ট্রান্সফার হয়ে যাবে, তো সেক্ষেত্রে খুব কিছু কিছু মানে সাবজেক্ট। কমতে পারে, বাড়তে তো পারে না। কিছু বলা যায় না। কমবে না, মানে হ্যাঁ 100 বেশি টাকা আছে আমাদের, কমবে না। অনেক চাপ আছে মামা, মানে অত হিসাব নিকাশ করা যাবে না, ওই হয়তো হতে পারে, একটু আধটু হতে পারে। স্যার আপনাকে জেনারেল একবার কাট কল অফ করতাম, কখন? মানে কল ওই যে করো 56 10:30টার দিকে মাথায় কল করো আমাকে, হ্যাঁ 10:30টার দিকে। ঠিক আছে, ওকে স্যার। বলছিলাম জেনারেল কাট অফ মানে 56 জেনারেল মাথায়। কমবে 54। অত হিসাব নিকাশ করতে যাও না, পাগল হয়ে যাবে। এত স্যার হিসাব নিকাশ করলে ডিফারেন্স ভালো কিছু হবে না। বাকি সাবজেক্টের তো ভেরিফিকেশন চালু হয়েছে। স্যার বলছি যে যদি 2025-এর রুলস অনুযায়ী সবকিছু হয়, তাহলে তো স্যার 10 নাম্বারটা ইন্টারভিউর পরে যোগ হবে ইন সার্ভিসদের। কি যে হবে রুলই তো বুঝতে পারছি না, কিন্তু রুল ওরা নিজেরাই বুঝতে পারে না কিভাবে রুলই তো হবে। বুঝতে পারছি না, কেউ রুল বুঝতে পারছি না, কি হবে বলা মুশকিল। 21 তারিখ বোঝা যাবে। স্যার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ হ্যাঁ বলছিলাম হ্যাঁ। স্যার কনস্ট্যান্ট সেট আর সিঙ্গেলটন সেটের মধ্যে পার্থক্য কি? কনস্ট্যান্ট সেট বলে তো কোনো সেট হয় না, কনস্ট্যান্ট না ম্যাপিং হয়। যদি, হ্যাঁ কিন্তু কনস্ট্যান্ট সেট বলে কিছু তাহলে হয় না, না বা এরকম যদি কনস্ট্যান্ট সেট বলে কোনো সেট হয় না। স্যার সিঙ্গেলটন ঠিক আছে সেটের স্যার, থ্যাংক এলিমেন্টটা ইউ। যদি 5 হয় তাহলে সিঙ্গেলটন সেটের তাহলে এলিমেন্ট 5 কেন? সিঙ্গেলটন সেটে কেউ থাকে না, শুধু একজনই থাকবে। হ্যাঁ, ওটাই শুধু 5 যেটা ওর সাবসেট 5, সিঙ্গেলটন সেটের সাবসেট, মানে দাঁড়াও 1 মিনিট দাঁড়াও 1 মিনিট দাও। 5 হচ্ছে সবার সাবসেট, 5 যে কোনো কিছুর সাবসেট। 5 যে কোনো কিছুর সাবসেট, ঠিক আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ বলো। বলছি স্যার, আপনি বলছিলেন যে একটা ফাংশন যদি সব জায়গাতে কন্টিনিউয়াস হয় আর নো হয় ডিফারেন্সিয়েবল, স্যার ওটা বুঝতে পারছি না, স্যার ওটা একটু বলবেন। ওয়েস্টাস ফাংশন বলে এক ধরনের ফাংশন আছে, ওয়েস্টাস ফাংশন। গুগলে সার্চ মারে একটা ছবি দেখো, ফাংশনটা না এরকম কাটা 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 থাকে, মানে cos দিয়ে একটা হ্যাঁ মানে ফাংশন। এটা কি বলো, এগুলো একটু জটিল জিনিস, আমি ইচ্ছা করে জিজ্ঞেস করলাম, ইন্টারভিউতে ধরে অনেক সময়। ফ্র্যাক্টাল মানে জানো? ফ্র্যাক্টাল জানো না তোমরা অনেকে, একটা ওয়ার্ড আছে ফ্র্যাক্টাল। ওটাকে জুম করলে একই জিনিস দেখা একটা যায়। ভালো উদাহরণ দেবো ফ্র্যাক্টালের, আলপনা। আলপনা, বাড়ির আলপনা। কেউ যদি বাড়িতে আলপনা আঁকো, তো দেখবে আলপনাটা দেখবে একটা জিনিসকেই দেখবে বারবার করে আমরা করি, দেখবে কোনো একটা ডিজাইন একবার হয় না, দেখবে অনেকবার ডিজাইন। বা দেখবে তুমি মেঘকে দেখবে যে একই জিনিস বারবার বারবার করে এসছে। বা তুমি যদি সেই জিনিসটাকে জুম করো, তার মধ্যে আবার একই জিনিস লুকিয়ে আছে, এইটা হচ্ছে ফ্র্যাক্টাল। তো ওয়েস্টাস ফাংশন আমি দেখিয়ে দিচ্ছি, যাই ঝামেলা মেটা দিচ্ছি, সব থেকে ভালো হচ্ছে দেখিয়ে দিই। ওয়েস্টাস ফাংশনটা দেখাচ্ছি, দেখো ওয়েস্টাস ফাংশনটাকে মানে স্যার জুম করবে। ইন্টারভিউ স্যার ওয়েস্টাস ফাংশন বললে কি স্যার হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ এই তো, এ বাবা, এই তো আমরা তো এইভাবেই দেখি গো। এই যে আমি দেখো কোন কোণের সম্পর্কে পড়াচ্ছিলাম, সবকিছু ওদেরকে দেখাচ্ছিলাম। ওয়েস্টাস ফাংশন কেন হবে না? ও বুঝিয়ে যাবে, ওয়েস্টাস ফাংশন তুমি ইয়ে করতে পারবে না। এই তো ওয়েস্টাস ফাংশন, এই যে দারুণ, খুব সুন্দর।
এই যে ওই বাবা ছবিটা বড়, হ্যাঁ এই ফাংশনটা দেখো, বুঝতে পারছো ফাংশনটা? এই যে এটা গোটাটা ফাংশন, তোমার গোটা টাকার দোকান দেখো, এইটুকুটা জায়গা জুম করেছে, শুধু এইটুকুটা জায়গা জুম করে এখানে নিয়ে গেছে, তার মধ্যে দেখো একই জিনিসই আবার, মানে ক্যান্টর সেট যদি কেউ পড়ে থাকো তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। ক্যান্টর সেট মানে একটা জায়গাকে 3 ভাগে ভাগ করে এই পাস ওই পাস নেয়, আবার তাকে 3 ভাগে ভাগ করে এইভাবে নেয়, বলছে অনবরত একই জিনিস রিপিট হচ্ছে। তো দেখো এই যে খাঁজ খাঁজ মানে প্রত্যেকটা জায়গাতে পিক আছে, প্রত্যেকটা জায়গাতে পিক আছে, মানে ফাংশন কিন্তু মানে ছবি আঁকার সময় কিন্তু আমার পেন উঠছে না, কিন্তু যখনই প্রত্যেকটা জায়গায় পিক আছে মানে পিকে কি হয়, ডিফারেন্সিবল হয়? পিকে কি ডিফারেন্সিবল হয়? হয় না। হয় না। ডিফারেন্সিবল হয় না। প্রত্যেকটা জায়গায় পিক, এবার যদি বলো স্যার এরকম ছবি আঁকতে পারবো, ওটাই ডিফিকাল্ট, আঁকাটা ডিফিকাল্ট, সেই জন্য উইদাউট কম্পিউটার আঁকতে পারেন। প্রত্যেকটা জায়গায় পিক, মানে তুমি ভাবছো স্যার এই যে এখানে কোথায় পিক আছে স্যার, এই তো লম্বা আছে, না এটা লম্বা নেই, এখানে পিক আছে এই জায়গায়। তুমি যদি বলতো স্যার এই যে কোণাটা একদম কোণাটা তো লম্বা গেছে, না এই কোণাটাকে আবার ভেঙে দেখো বড় করেছে, তার মধ্যেও দেখো আবার এটাকে যদি বড় করে এর মধ্যে ছোট ছোট খাঁজ খাঁজ খাঁজ, মানে খাঁজ কাটা খাঁজ কাটা খাঁজ কাটা, বুঝতে পেরেছো? কোনো জায়গাতে ডিফারেন্সিয়েবল না, প্রত্যেকটা জায়গাতে খাঁজ কাটা আছে, কিন্তু সব কন্টিনিউয়াস, পেন উঠছে না আমার। আমার কথা বুঝতে পেরেছো? স্যার বলো। আচ্ছা স্যার স্যার এই বুঝতে পেরেছি। ফাংশনটাকে কি এরকম গ্রাফিক্যালি বোঝায় না অ্যালজেব্রাইক্যালি কোনো হ্যাঁ ফর্ম যে আছে? মনে রাখতে পারবে, ও মনে রাখাটা চাপ, মানে একটু বড় আছে ফাংশনটা, ওয়াইস্টাস ফাংশন বলবে তো বলবে এটা কিসের সঙ্গে তুলনা করে, ফ্যাক্টালের সঙ্গে, ফ্যাক্টাল সম্পর্কে তো বেশি তোমরা জানতে পারবে না, বেশি ওয়ার্ড বললেও আবার মুশকিল। স্যার বলছি যে এমন কোনো ফাংশন হয় যার প্রত্যেকটা মানে আচ্ছা এই কোনো ইন্টারভ্যালে কিন্তু হ্যাঁ -2 থেকে 2 মানে এই ইন্টারভ্যালে আউটকাম ছবিটা সব কিন্তু। হ্যাঁ বলো। হ্যাঁ ইরেশনাল এরকম কোনো ফাংশন হবে স্যার? বলছি যে আউটকাম সব ইরেশনাল, সব ফাংশন পয়েন্টের জন্য সব ইরেশনাল পয়েন্ট দিবে, মানে কানেক্টেড সেট যদি মানে কিরকম, ওই সময় না, মানে তুমি সব ধরো ইরেশনাল। তুমি তুমি ধরো এফ এক্স ইকুয়াল টু ই নিয়ে নাও, সবার জন্য ই হবে, তাহলে তো হয়ে গেল, অত জটিলতায় যাচ্ছ কেন? তুমি যদি বলো স্যার আউটকাম সব ইরেশনাল দেবে, কনস্ট্যান্ট ফাংশন ইরেশনাল পয়েন্ট নিয়ে নাও, যেরকম দেখবে একটা আছে এফ এক্স ইকুয়াল টু হাফ বলে একটা কোশ্চিন আছে, দেখবে কন্টিনিউটির ক্ষেত্রে থাকে যে সব রেশনাল ভ্যালু দেয় তাহলে সব জায়গাতেই রেশনাল দেবে, এরকম একটা। তো এরকম একটা ইরেশনাল নিয়ে নাও, সব জায়গাতে ইরেশনাল দেবে, কনস্ট্যান্ট। অত কানেক্টেড অত জটিলতার মধ্যে, মানে যেখানে সিম্পল অ্যান্সার হয় না সেখানে বেশি জটিলতায় ঢুকবে না, ইন্টারভিউর নিয়ম। তুমি যদি কানেক্টেডে ঢুকে যাও, বিশ্বাস করো আমি বাঁচাতে পারবো না, কারণ কানেক্টেড সম্পর্কে আইডিয়া তোমার আছে? একটা তুমি কি জানো সব? কোশ্চেন যদি জানো একটা তাহলে ঠিক আছে, কিন্তু যদি অ্যান্সার আইডিয়া আছে। না থাকে তাহলে কিন্তু কানেক্টেড কম্প্যাক্ট এগুলোতে ঢুকে গেলে ওরা কিন্তু ছাড়বে না যে অ্যানালিসিস লোক আছে, তো সেই ক্ষেত্রে ওগুলো ভালো না কানেক্টেড স্যার আইডিয়া নেই স্যার, কানেক্টেড আইডিয়া নেই। সেপারেশন কানেক্টেড আইডিয়া আছে? না না নেই স্যার ওটা। তাহলে তাহলে তুমি কানেক্টেড ঢুকছো কি করে? তুমি কানেক্টেড হলেই না তোমাকে ওই সেপারেটেড বিষয়টা কিরকম তাই একটু কানেক্টেড মানে যারা সেপারেটেড না তাদেরকে বলে কানেক্টেড। সেপারেট হওয়ার কি, সেপারেট হওয়ার অর্থ টপোলজিক্যাল ব্যাপার। সেপারেট মানে একটা সেটকে দুটো ওপেন সেটের ইউনিয়ন আকারে ভাঙা যায়, যারা নন এমটি হবে, যাদের ইন্টারসেকশন ডিসজয়েন্ট, এই হচ্ছে সেপারেশন। মানে আমি হট করে বললাম বলে তুমি কিছু বুঝতেও পারবে না এখন, বুঝতে পারছো? তো এই জায়গায় ঢুকতে যেও না, যা জানি না কেউ বুঝতে পারলে কিনা সেপারেশন, অনেকে হয়তো জানো, এগুলো কিন্তু সব ইন্টারসেকশন বি বার ইকুয়াল টু ফাই আর বি ইন্টারসেকশন ফাই ইন্টারসেকশন এ দুটোই বার ওপেন সেট হবে এবং তাদের আর ইউনিয়ন হবে ফুল আর সেটটা, তাহলে সেপারেশন হবে। এবার এই সেপারেশন যদি না হয় তাহলে কানেক্টেড, মানে আর যেরকম কানেক্টেড রিয়েল নাম্বারস। তো এই ধরনের জায়গাতে ঢুকতে যেও না যদি সেপারেশন জানো। জায়গাটাতে স্যার হ্যাঁ আমরা হ্যাঁ ওই যখন আমরা সেট ইন আরে যখন কানেক্টেড কথা বলি, ওখানে কিন্তু স্যার ক্লোজারটার সাথে ইন্টারসেকশন না নিয়ে শুধুমাত্র এই হ্যাঁ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 5 করে ওরা এ বি কে সেপারেট বলে দেয়, কিন্তু একদম মেট্রিক্স ওটাই বেস জন্য বা বললাম, টপোলজি আমি কিন্তু আরেই বললাম শুধু এই ক্লোজারটা নেয়। ইন্টারসেকশন একদম 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 ঠিক আছে, এ ইন্টারসেকশন বি বললেও হবে এবং এ বি ক্লোজারের সঙ্গে বললেও হয়, দুটোই হয়, ঠিক আছে? স্যার হুম। সেটে তো আইসোলেটেড পয়েন্টও হয় না? হ্যাঁ আইসোলেটেড পয়েন্ট মানে হচ্ছে এমন একটা পয়েন্ট যেখানে সে শুধু একা থাকবে, তার আশেপাশে কোনো পয়েন্ট থাকবে না। ধরো ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, হ্যাঁ ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি। হুম, ধরো একটা সেট নিলাম, হ্যাঁ এরকম একটা সেট নিলাম, দাও 1 সেকেন্ড, সব জায়গাতে এখন স্লো হয়ে যাচ্ছে কেন? ধরো একটা সেট নিলাম 1 ইউনিয়ন ক্লোজ 2,3, তাহলে 1 কি জানো এখানে? ও এখানে তাহলে আইসোলেটেড। ধরো একটা ফাংশন নিলাম, বলতে পারবে ফাংশনটা কোথায় কোথায় কন্টিনিউয়াস? ফাংশনটা এর উপর নিলাম অন ডি, ডিটা হচ্ছে এটা, কেউ বলতে পারবে ফাংশনটা কোথায় কোথায় কন্টিনিউয়াস আর কোথায় ডিসকন্টিনিউটি আছে? গোটা ডিতেই কন্টিনিউয়াস। কোথাও ডিসকন্টিনিউটি নেই? না স্যার। ঠিক বলছো। অনেকে ভাবতে পারে স্যার কেন 2, 3 তো এরকম হচ্ছে, আর এক তো স্যার আলাদা, এক তো আলাদা, একে তো স্যার একটাই পয়েন্ট না, এক হচ্ছে আইসোলেটেড পয়েন্ট, এক হচ্ছে আইসোলেটেড, আলাদা, দেখো আলাদা, একদম আলাদা। তো এই আইসোলেটেড পয়েন্টে যে কোনো ফাংশন কন্টিনিউয়াস হয়, মনে রাখবে। সেই জন্য অনেক জায়গাতে ইন্টারভিউতে এই ধরনের কোশ্চিন করে যে এরকম একটা সেট দিলাম, একটা ফাংশন দিলাম, তার ফাংশনটা কোথায় ডিসকন্টিনিউয়াস? তুমি বলবে হয়তো ভুল করে 1-এ ডিসকন্টিনিউয়াস, না 1 হচ্ছে আইসোলেটেড পয়েন্ট। আইসোলেটেড মানে একসাথে, এরা সব একসাথে পাশাপাশি, আর এ দেখো অনেক দূরে আলাদাভাবে আছে, বুঝতে পেরেছো? এটা হচ্ছে আইসোলেটেড।
মানে এর নেইবারহুডে আইসোলেট কাকে বলে? আইসোলেট হচ্ছে এর একটা নেইবারহুড পাবো, যে নেইবারহুডে কোনো পয়েন্ট থাকবে না ওটা ছাড়া, একটা পাবো। আইসোলেটেড পয়েন্ট কাকে বলে? আইসোলেটেড পয়েন্ট হচ্ছে এমন একটা পয়েন্ট, ধরো এখানে 1, যাকে কেন্দ্র করে এরকম একটা নেইবারহুড পাবো যেই নেইবারহুডে আর ওই সেটের কেউ থাকবে না, যেমন 1। যেমন এবার ধরো 2 3 পাবো এরকম। এই 2 3 তুমি 2 কে কেন্দ্র করে একটা নেইবারহুড নাও তো, যেখানে আর কেউ থাকবে না সেটের। 2 কে কেন্দ্র করে যখন একটা নেইবারহুড নিচ্ছ, সেটের আরো অনেকে থাকছে, তাই না? তারপরে 2 3 এরা কিন্তু আইসোলেটেড না, বা ক্লোজ 2 3 মধ্যে কেউ আইসোলেটেড না, কিন্তু 1 হচ্ছে আইসোলেটেড। আর 1 যতই আলাদা থাক, আলাদা আছে, কিন্তু তুমি হয়তো ভাবলে আলাদা আছে, তাহলে মনে হয় যে স্যার এখানে ডিসকন্টিনিউটি না, কন্টিনিউয়াস হবে। কার্ভ আমি কার্ভ আঁকতে পারছি না, মানে এখানে 1-এ আঁকছি আলাদা, আর বাকি জায়গায় আলাদা আঁকছি। 1-এ 1 মানে ব্যাপারটা বুঝতে হবে, 1-এ 1 এখানে কিন্তু জিনিসটা অন্যরকম। এখানে যদি আমি বলি যে ছবিটা আঁকো, তাহলে ছবিটা কি হচ্ছে? তা বলছি এই ছবিটা হচ্ছে ফাংশনটার এরকম, ক্ষেত্রে ছবিটা হচ্ছে এরকম, এক্স এটা স্কোয়ার 1 আর এটা 2 3 ধরো, ধরো তাহলে 1-এ 1 আর 2 3 হচ্ছে এক্স স্কোয়ার যেরকম থাকে, এই চলছে। তার ফলে তুমি ভাবতে পারো স্যার কোথায় তো আপনার পেন উঠে গেল। না, এখানে পেন উঠলে হবে না, এই জায়গাতে পেন ওঠেনি, এটা আলাদা। আইসোলেটেড পয়েন্টে পেন উঠতেই পারে, এখানে সবসময় কন্টিনিউয়াস। তাহলে বলতে হবে এটা কন্টিনিউয়াস ফাংশন, ডিসকন্টিনিউটি কোনো ব্যাপার নেই। বোঝা গেছে? হ্যাঁ স্যার বলো। এই ফাংশনটা যদি সাইন 1/x স্যার। এই হ্যাঁ আর ফাংশনটা যদি ওয়ান সাইন বাই 1/x ধরি, হ্যাঁ 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 তো মানে সাইন ফাংশন তো হ্যাঁ, স্যার, জিরো জিরো বাদে সব জায়গাতে কোনো সমস্যা নেই তো। কন্টিনিউয়াস। কিন্তু ওই জিরোটাকে যদি আমি আইসোলেটেড হিসেবে ট্রিট করি, মানে আমি ইন্টারভ্যালটা যদি 2 3 নিই আর ইউনিয়ন জিরোতে তো ডিফাইনই হবে না, না ডিফাইন হবে না। তুমি যখন ডিফাইন করতে পারবে না, সেখানে তুমি কি করে ফাংশনকে ডিফাইন করছো, তাই না? ফাংশনটা যদি ডিফাইন করা থাকে ওই তো পয়েন্টটাতে, আবার ও তাহলে তাহলে আলাদা ব্যাপার। তুমি তো জিরোতে তুমি সাইন এফ 1/x কি করে অফ ডিফাইন 0 করছো? ইকুয়াল টু হ্যাঁ এফ অফ 0 ইকুয়াল টু 3 বলে দিলাম। হ্যাঁ তাহলে হবে, কোনো অসুবিধা হ্যাঁ নেই। হ্যাঁ, জিরো আইসোলেটেড হলে কন্টিনিউয়াস, এটা থিওরেম আছে অ্যানালিসিসের স্কেমা পাতা খুলে আচ্ছা আমি দেখবে। এটা পড়েছি যে হ্যাঁ এনি ডিস্ক হ্যাঁ, ইয়েস, আইসোলেটেড হলে আইসোলেটেড হয় কন্টিনিউয়াস, মনে থাকবে তো। এই আইসোলেটেডটা অনেক জায়গাতে ইন্টারভিউতে ধরে, যেটা আমি হয়তো কোনো না কোনো কারণে বলিনি তোমাদের, আজকে বলে দিলাম, ঠিক আছে? এই না বলি ক্লাস করবে, কোনো না কোনো কিছু আমি আলোচনা করবো, ঠিক আছে? যাই হোক, তাহলে আজকে এই অবধি থাক। হ্যাঁ, স্যার নেক্সট দিন আমরা লিমিটেড শুরু করবো ডেফিনেশন ভালো বলার করে। সময় স্যার, হ্যাঁ বলো। স্যার লিমিটেড ডেফিনেশন বলার সময় স্যার আমরা বলি যে সি পয়েন্ট আর লিমিট পয়েন্ট, হ্যাঁ কিন্তু এই ক্ষেত্রে স্যার মানে আমরা এখানে যে কোয়ান্টিটির ক্ষেত্রে স্যার এটা লিমিট পয়েন্ট না হলেও হয় স্যার এটা। না, সি পয়েন্টার ক্ষেত্রে কোনটা বলো না, ওইটা আলাদা বলি। ওটা হচ্ছে এই এই ধরনের সেটের ক্ষেত্রে সিটা লিমিট পয়েন্ট বলি। কিন্তু যখন আইসোলেটেড পয়েন্ট থাকবে না, তখন আইসোলেটেড পয়েন্টের ক্ষেত্রে ডিফিনেশনটা আলাদা হয়ে যায়, ঠিক আছে? না স্যার আমরা আইসোলেটেড যখন ক্ষেত্রে definition- লিমিট যখন স্যার পড়ি, যখন ডেফিনেশন বলি, তখন আমরা বলি যে সি একটা ডোমেন থেকে নিলাম যে পয়েন্ট একটা লিমিট পয়েন্ট, এভাবে করতে স্যার আমরা বলি। ওটা লিমিটের ক্ষেত্রে বলি, এটা আমি কন্টিনিউটি বোঝাচ্ছি। ওটা তো লিমিট, লিমিট আলাদা, কন্টিনিউটি আলাদা, এটা কন্টিনিউটি বোঝাচ্ছি আমি। পয়েন্টটা তো ডিরাইভ সেটে থাকতে সেটা হ্যাঁ, ডিরাইভ সেট ওটাইও বলছে, ওটা লিমিটের ক্ষেত্রে বলি, কন্টিনিউটির ক্ষেত্রে তো বলি না। কন্টিনিউটির ক্ষেত্রে না থাকলেও চলবে, পয়েন্টটাকে ফাংশন কন্টিনিউটির ক্ষেত্রে ডিতে থাকতে হবে। তাহলে 1 হচ্ছে ডিতে আছে কিনা, বাস তাহলেই হলো। 1 ডিতে, কন্টিনিউটির ক্ষেত্রে 1 ডিতে আছে কিনা, তাহলে 1-এ কন্টিনিউয়াস। আইসোলেটেড পয়েন্ট হলে কন্টিনিউয়াস, অত কিছু জানি না, এত কোশ্চিন। এফ ইজ কন্টিনিউয়াস, মনে রাখবে এটা, সুদীপ স্যার বলে দিয়েছে, মনে রাখবে। অ্যাট এনি আইসোলেটেড পয়েন্ট, ব্যাস, তাহলেই স্যার বুঝিয়ে যাবে যে তুমি জানো। ও এর বাইরে আর যাবে না, কেন কি না কি ওইসব থিওরেমের প্রমাণ করতে হবে, প্রমাণ করে দেখবে ওটা। বা এসকে মাপার বইটা খুলবে, প্রথম পেজেই কন্টিনিউটিটা আছে। আইসোলেটেড পয়েন্ট মানে এই টাইপের পয়েন্ট, যে আলাদা একটা পয়েন্ট, সেখানে শুধু ডিফাইন করে। তখন আবার ভেবো না স্যার পেন তো উঠিয়ে দিলাম, আপনি তো বলেছেন পেন উঠানো যাবে না। আরে বাবা, আমি স্যার আইসোলেটেড পয়েন্ট অনেকগুলো থাকলেও একই হবে? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় তুমি চারও থাকতে পারে, জিরো, ও বাবা তুমি এবার জিরো নিতে পারো, বা এখানে 4 নিয়ে নাও না, তাহলে দুটো আইসোলেটেড পয়েন্ট, দুটোতে কন্টিনিউয়াস। এখানে 4 আছে, আলাদা হতে পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ঠিক আছে। ওকে, গুড, ঠিক আছে। তাহলে নেক্সট দিন মঙ্গলবার দিন জিওমেট্রিক্যাল কনসেপ্ট দিব, জিওমেট্রিক ক্লাসগুলো করো, অনেক অজানা জিনিস করাবো, কেমন? ঠিক আছে।